ইউটিউবে সফলতা পেতে হলে আপনাকে ভিডিও এডিটিং জানতেই হবে। আর ভিডিও এডিটিং যদি আপনি একবার শিখে যান তাহলে শুধু ইউটিউব নয়, অনলাইনে এরকম অনেক উপায় রয়েছে যেখান থেকে আপনি প্রতি মাসে কয়েক হাজার ডলার ইনকাম করতে পারবেন। ফ্রিতে কোথা থেকে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখবেন। যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন, যদি আজ থেকে আপনি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনার জন্য সবথেকে সহজ সরল উপায় কোনগুলি হবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে আপনি পৌঁছবেন, ভিডিও এডিটিংয়ের A to Z নিয়ে আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে ভিডিও এডিটিংয়ের একজন জনপ্রিয় পার্সোনালিটি জেমস প্রিন্স ভাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আর সেই সঙ্গে সঙ্গে জানবো আপনি কোথায় কাজ পাবেন, কিভাবে কাজ পাবেন এবং একজন ভিডিও এডিটার প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে। জানলে আপনিও অবাক হয়ে যাবেন। যারা বিগিনার রয়েছেন এবং যারা অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিংটা জানতে চান, তার যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল পোর্শনগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আজকের এই পডকাস্টে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন জেমস ভাইয়ের কাছ থেকে। তবে শুরুতেই আমি জানতে চাইবো ভাই, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন যে আপনি এক্স্যাক্টলি কোথা থেকে কথা বলছেন। আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে কক্সবাজারে থাকি। সেখান থেকে এখন ভাইয়ের সাথে কলে যুক্ত আছি। আমি একটু পরিচয়টা একটু দিয়ে দিই ভাইয়া। সেটা হলো আমি এক্স ইঞ্জিনিয়ার। আমি টেলিভিশন স্টেশনে আগে কাজ করতাম স্যাটেলাইট কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে। সো আমি যখন জবে ছিলাম তার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা খোলা প্রথমত ছিল নিজেকে একটু এক্সপ্লোর করার উদ্দেশ্য ছিল যে আমি কন্টেন্টগুলো যাতে একটু বেটার ওয়েতে শিখতে পারি। আমি শিখছি, মানুষকে শেখাচ্ছি, নিজের ইমপ্রুভমেন্টটাই তখন আসলে মুখ্য বিষয় ছিল। পরে আস্তে আস্তে কন্টেন্ট তৈরি করতে করতে কখন এটা আসলে ওই ইন্টেনশন থেকে এটা প্যাশনে পরিণত হলো এবং প্যাশন থেকে কখন প্রফেশন হলো সেটা আসলে বুঝতে পারিনি। অনেক দিন ধরে আমি কন্টেন্ট তৈরি করছি, 2016 থেকে আমি ভিডিও তৈরি করছি আমার বাংলা চ্যানেলে। আমি গত 2 বছর ধরে ইংরেজিতেও কন্টেন্ট তৈরি করছি। আমার একটা ইংরেজি চ্যানেলও রয়েছে যেটার নাম জেমস প্রিন্স EN। সো এই দুইটা চ্যানেলেই বর্তমানে কাজ করছি এবং এখন আমি জব কুইট করে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি। ভিডিও এডিটিংয়ের উপরেই আপনার চ্যানেলগুলো আমি দেখেছি, যে দুটো চ্যানেলই আমি দেখেছি। এই যে নিশটাকে আপনি কীভাবে সিলেক্ট করেন? নিশটা আসলে সিলেক্ট করা না, নিশ আমাকেই খুঁজে নিয়েছে। বিষয়টা এরকম, বেসিক্যালি আমি যখন শুরু করি তখন কিন্তু আমি ভিডিও এডিটিং রিলেটেড কন্টেন্ট দিতাম না। কারণ আমি যখন শুরু করি ওই সময়ে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতাম ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আমার জবের পাশাপাশি। আমি মূলত তখন ওডেক্স ছিল, যেটা এখন আপওয়ার্ক হয়ে গিয়েছে। সো আমি ওডেক্সে কাজ করতাম, তার পাশাপাশি জবেও ছিলাম এবং তখন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতাম। আমার ওই গ্রাফিক ডিজাইন যখন কাজ করছি তখন আমার প্রচুর পরিমাণে বাইরের ভিডিও দেখার প্রয়োজন হতো, বিকজ বাংলাতে ওই রকম কন্টেন্ট ওই সময় অ্যাভেলেবেল ছিল না, আমি যে সময়টার কথা বলছি। তো আমি চিন্তা করলাম যেহেতু একটা কন্টেন্ট গ্যাপ রয়েছে, আবার আমি দেখলাম যে অনেক ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি, তারা বেসিক্যালি তাদের নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডিং নিয়েই কাজ করছে। আমি তাদেরকে তাদের ইউটিউব চ্যানেল বিল্ড করতে হেল্প করছি বা তাদের ইনস্টাগ্রাম পোস্টে হেল্প করছি, ইত্যাদি বিভিন্ন কাজে আমি তাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে হেল্প করছি। তখন চিন্তা করলাম আমি নিজের কেন পার্সোনাল ব্র্যান্ডিংটা করব না। ওই চিন্তা করেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা, যাতে করে বাংলাতে আমি কন্টেন্ট তৈরি করতে পারি। যারা একদম নতুন বিগিনার রয়েছে, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শুরু করতে চায় বা ফ্রিল্যান্স নিয়ে ইন্টারেস্ট রয়েছে, তাদের জন্য কন্টেন্ট মেকিং শুরু করি। আমি যে একদম এক্সপিরিয়েন্সড কেউ ছিলাম বা অনেক বড় একটা এজেন্সি দিয়ে কাজ করছিলাম, বিষয়টা ওরকম না। আমি একদম বিগিনার ছিলাম। সো আমি চিন্তা করলাম যে আমার মতন অনেকেই আছে কেবলমাত্র শুরু করবে, তাদের জন্য না হয় আমি কন্টেন্ট তৈরি করি। একটু যদি কারো হেল্প আসে আমার কন্টেন্ট থেকে, সেটাই হয়তো আমার সার্থকতা হবে। ওই হিসেব থেকে প্রথমে কন্টেন্ট মেকিং শুরু করা। সো যখন কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, অনেকেই অ্যাপ্রিসিয়েট করলো আমার কন্টেন্টগুলোকে এবং সেভাবে আস্তে আস্তে ওই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শুরু করলাম। পরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে করতে হঠাৎ আমার মনে হলো যে এখন সোশ্যাল মিডিয়ার সময়, সো গ্রাফিক ডিজাইন এইটা হয়তো একটা সময় এত বেশি এক্সপোজারে থাকবে না, তখন হয়তো ভিডিওটা বেশি এক্সপোজারে চলে আসবে। ওই চিন্তা থেকে আমি নিজস্ব কাজগুলোকেও একটু ডিজাইন থেকে শিফট করে ভিডিও এডিটিংয়ের দিকে নিয়ে আসি, নিজে ভিডিও এডিটিং শেখা শুরু করি। আবার সেই একই থিওরি আমি অবলম্বন করেছি, আমি নিজে শিখছি, মানুষকেও শেখাই। সো আমি দেখা যেত যে মানুষ আমার কন্টেন্টের সাথে এঙ্গেজ হতে পারতো, বিকজ আমি বিগিনার ছিলাম। তো সো আমি যে জিনিসটা শিখতাম আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি আমার অডিয়েন্সকে বোঝাতাম। সো আমার মনে হয় তারা আমার ওই বিষয়টা খুব ইজিলি ক্যাচ করতে পারতো। এই কারণে আমার যে ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলো মানুষজন অনেক বেশি পছন্দ করেছে। সো এই কারণে ভিডিও এডিটিংটা কন্টিনিউ করলাম, অনেকগুলো টিউটোরিয়াল দিলাম। আমার বাংলা চ্যানেলে একদম ফুল সিরিজ রয়েছে, যদি কেউ প্রিমিয়ার প্রো শিখতে চায় আমার বাংলা চ্যানেল ঘুরে আসতে পারে, সেখানে প্লেলিস্ট করা আছে। 150-এরও বেশি শুধুমাত্র প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল দিয়ে আছে। আমার মনে হয় কেউ যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তার মোটামুটি
ভালো একটা ধারণা চলে আসবে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিংয়ের। এর সাথে সাথে আফটার ইফেক্টসের আমার সেখানে একদম প্লেলিস্ট দেওয়া আছে, অনেকগুলো ভিডিও সেখানে দেওয়া আছে। এই কন্টেন্টগুলো তৈরি করতে করতে তখন আমার হঠাৎ মনে হলো আমি তো অনেক দিন ধরে মানুষকে হেল্প করার জন্য কন্টেন্ট তৈরি করেছি, বাট ইন রিটার্ন আমি এখান থেকে কী পাচ্ছি? আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আপনি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, বাংলা কন্টেন্টে যে রেভিনিউ অ্যাডসেন্স থেকে খুবই কম। সো আপনার রেভিনিউ আনার জন্য অনেক অনেক ভিউ দরকার, যেটা এডুকেশনাল কন্টেন্টে কোয়াইট ইম্পসিবল, বিকজ খুব কম মানুষ ভিডিও এডিটিং শিখতে চায়, তাই না? অনেকে এন্টারটেনমেন্টে হয়তো আগ্রহী হবে, কিংবা কুকিংয়ে আগ্রহী হবে অনেক অনেক মানুষ, বাট ভিডিও এডিটিং কয়জনে শিখতে যাবে? সো সেই জায়গা থেকে আমার একটা ইচ্ছাও ছিল যে আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকে এনজয় করছি, এটাকে আমি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিব। সো সেটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য আমি টিউটোরিয়াল জনার থেকে আমার বাংলা চ্যানেলটাকে একটু শিফট করে ফিল্ম মেকিং রিলেটেড যে গিয়ার্স রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কীভাবে ভিডিও তৈরি করতে পারে, কীভাবে লাইটিং করতে পারে, মাইক্রোফোন কোনটা ব্যবহার করতে পারে ইত্যাদি বিষয় নিয়ে কাজ করা শুরু করি। আর তার সাথে সাথে ক্যামেরা, মাইক্রোফোন, লাইটিং এগুলো রিভিউ শুরু করি। আপনি নিশ্চয়ই জানেন, যখন আপনি রিভিউ করছেন তখন কিন্তু আপনার স্পন্সরশিপের একটা অপরচুনিটি থাকে, ওই জায়গা থেকে আপনার রেভিনিউ আরেকটু বেটার ওয়েতে জেনারেট করা যায়, যেটা শুধুমাত্র আপনি এডুকেশন কন্টেন্ট দিলে আমাদের মেইনলি অ্যাডসেন্সের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তো সেই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য আমি একটু ফিল্ম মেকিংয়ের দিকেও আসি এবং রিভিউর দিকেও আসি। বর্তমানে আমার বাংলা চ্যানেলে আমি ডেডিকেটেডলি রিভিউ নিয়েই কাজ করছি। ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল বর্তমানে বাংলা চ্যানেলে দিচ্ছি না, তবে আমার ইংরেজি যে চ্যানেলটা রয়েছে সেটাতে কিন্তু আমি ডেডিকেটেডলি আমার যে আগের কন্টেন্ট ছিল ভিডিও এডিটিং সেগুলো নিয়েই কাজ করছি। প্রিমিয়ার প্রো, দাভিন্সি রিজলভ এবং ফিল্ম মেকিংয়ের টুকটাক টিউটোরিয়াল এগুলো নিয়ে আমি সেখানে কাজ করছি। জেমস ভাইয়ের চ্যানেলটা আপনারা দীর্ঘ সময় ধরে দেখতেই পাচ্ছেন, এবং যে প্লেলিস্টটা আপনাদেরকে দেখালাম এই অ্যাডোবে প্রিমিয়ার প্রো সিসি বাংলা টিউটোরিয়াল, বাংলাতে খুবই কম সংখ্যক ইউটিউবার রয়েছেন যারা ডেডিকেটেড ওয়েতে এই ধরনের বিষয় নিয়ে কাজ করছেন। যদি আপনিও মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেলটাকে বা কন্টেন্টটাকে আরও বেটার ওয়েতে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের একটি চ্যানেলেরই সাহায্য নিতে হবে, এবং যার জন্য একদম সম্পূর্ণরূপে বাংলাতে সবথেকে পার্সোনালি আমার ফেভারিট হচ্ছে জেমস ভাই। থ্যাংক ইউ সো মাচ। তো আমি সবাইকে বলবো, দর্শক বন্ধুদের, যে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি আসতে চান তাহলে ভিডিও এডিটিংকে আপনাকে কিন্তু প্রায়োরিটি দিতেই হবে। ভিডিও এডিটিংটা কতটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সে সম্পর্কে আসবো, তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন জেমস ভাইয়ের চ্যানেল সম্পর্কে। ভাই, আপনার তো চ্যানেলটার নাম ছিল জেপি স্ট্রিম, চ্যানেলের নামটাকে আপনি পরিবর্তন করেছেন জেমস প্রিন্স এই নামে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই চ্যানেলের নামটা যে পরিবর্তন করলেন, পরিবর্তনের পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল? কি উদ্দেশ্য নিয়ে নামটা পরিবর্তন করলেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমার প্রথমে আরেকটা চ্যানেল ছিল, ওইটার নাম ছিল রবস আর্ট। আমার আসলে নিকনেম হলো রবার্ট। সো সেখান থেকে রবটাকে নিয়ে সেটার সাথে আর্ট জুড়ে দিয়েছিলাম, যেহেতু গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল আমি তৈরি করতাম। বাট ওই চ্যানেলটা আমার ব্যান হয়ে গিয়েছিল, এবং সেটা আমি এখানে বলেই দিই ভিডিওতে। অনেকেই আছে আমার ভিডিওতে এখন পর্যন্ত কমেন্ট করে, ভাই ভিডিও এডিটিংয়ের আপনি টিউটোরিয়াল দেখাচ্ছেন কিন্তু সফটওয়্যারটা তো দিলেন না। সো ওই হেল্প করতে গিয়ে প্রথম দিকে একদম আমার যে প্রথম চ্যানেলটা ছিল সেটা আমার ব্যান হয়ে গিয়েছে মানুষকে সফটওয়্যার বিতরণ করতে গিয়ে। এই বিষয়ে আমার, যেহেতু আমি একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম, আমার অত আইডিয়া ছিল না। সো আমার ভুলের কারণে ওই চ্যানেলটা বন্ধ হয়ে যায়। এরপরে আমি ওই নামটা তো আর ব্যবহার করতে পারছিলাম না, সো আমাকে চেঞ্জ করতে হয়েছিল। তখন কি দিব, আমার যেহেতু নাম জেমস প্রিন্স, সেখান থেকে জেপি নিয়ে সেটার সাথে স্ট্রিম যোগ করে দিয়েছিলাম, যেহেতু এটা একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব, এই কারণে স্ট্রিমটা যোগ করা। তো অনেক দিন সেভাবেই ছিল, সেভাবেই অনেকেই আমার চ্যানেলটার নাম এখন পর্যন্ত জানে। তবে আমি পরবর্তী সময় চিন্তা করলাম যে নামটাকে একটু চেঞ্জ করি, আমার নাম দিয়েই চ্যানেলটাকে ব্র্যান্ডিং করি। জেপি স্ট্রিম অনেকের কাছে আসলে কোনো মিনিংফুল কোনো নাম হবে না, সো এটাকে আমার নামে কনভার্ট করি, এতে করে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে জিনিসটা আর একটু ইজিয়ার হবে। এই কারণেই আসলে চেঞ্জ করা। শুরুতে তো মানুষের অত কিছু আইডিয়াও থাকে না, অত কিছু বোঝেও না, সো নামটা ওইভাবে সিলেক্টও করে না। আমরা আসলে কি বলবো, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে ইউটিউব চ্যানেল এই পর্যন্ত নিয়ে আসছি। সো অনেক ভুল ছিল, সেগুলোকে আস্তে আস্তে চলার পথে কারেকশন করছি, এই আর কি। দর্শক বন্ধুরা, যারা জানেন না ইউটিউবের রুলস রেগুলেশন পলিসিগুলো সম্পর্কে, তাদেরকে সংক্ষেপে বলবো যে আপনি অনলাইনে যদি নিশ্চয়ই জেমস ভাই যে জন্য চ্যানেলটাকে হারিয়েছিলেন তার পিছনে একটা বড় কারণ হচ্ছে, দেখুন, ফ্রিতে আপনি কোনো কিছুকে ইউটিউবে দিতে পারবেন না। ফ্রিতে দিতে হলে আপনার নিজস্ব প্রোডাক্ট এবং তার কপিরাইট সম্পূর্ণরূপে আপনারই থাকতে হবে। তো এই ধরনের টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে বা পলিসিগত কিছু বিষয় রয়েছে যেগুলোকে জেনেই আমাদের এগোতে হবে, অন্যথায় জেমস ভাই যে প্রবলেমের সম্মুখীন হয়েছিলেন আমরা জানতে পারলাম। যাই হোক, ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা জানলাম অনেক কিছু। এবার আমরা সরাসরি আজকের পডকাস্টে, যেহেতু ভিডিও এডিটিং সম্পর্কিত, সেজন্য আজকের ভিডিওতে
আমরা এবার সরাসরি চলে যাব আমাদের মূল পর্বে, যেখানে আমরা জানবো যে ভিডিও এডিটিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেমস ভাই, আজকের ভিডিওতে আমি প্রথমে জানতে চাইবো যে সিনেমা দেখার অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেকেরই দীর্ঘদিনের, আবার ইউটিউবেও আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেখছি। এই যে ভিডিও দেখা, ভিডিও তৈরি প্রক্রিয়া, মুভি এবং ইউটিউব ভিডিও, এই দুটোর মধ্যে থিওরিটিক্যালি কি এর মধ্যে কোনো পার্থক্য আছে? ভিডিও এডিটিংয়ের এই যে বেসিক যে বিষয়গুলো, যেগুলি সম্পর্কে বাংলাতে বোধহয় আলোচনা হয়েছে, কিন্তু আমরা যে স্ট্রিমে যেভাবে আমরা কাজ করছি, আমাদের যারা দর্শক তাদের সামনে বোধহয় এই বিষয়গুলোকে ইউটিউবে তেমনভাবে তুলে ধরা হয়নি। আপনার কাছে আমি জানতে চাইবো যে মুভি এডিটিং এবং ইউটিউব ভিডিও এডিটিং, এই দুইয়ের মধ্যে মূলগত পার্থক্য কোথায় আছে? হ্যাঁ, ডেফিনেটলি পার্থক্য তো আছে। বিকজ আপনি যখন একটা থিয়েটারে মুভি দেখতে যাচ্ছেন, তখন আপনার এক্সপেকটেশন থাকে অন্যরকম, বা আপনি যে কন্টেন্টটা কনজিউম করতে যাচ্ছেন সেটা নিয়ে আপনার চিন্তাভাবনা ওরকম থাকে। মানে ইউটিউব ভিডিও তো একদম নর্মালি যেটা হতো না আগে, এখন তো ডিফারেন্ট অনেক জনার চলে আসছে, অনেক বড় বড় প্রোডাকশন কোম্পানি ইউটিউবে ভিডিও দিচ্ছে, ওটার কথা আলাদা। বাট ইনিশিয়ালি ইউটিউব তো মূলত ছিল হোমমেড ভিডিওর একটা প্ল্যাটফর্ম। সো ওইটা আস্তে আস্তে ডাইভার্সিফাই হয়ে এখন মোটামুটি আমাদের দেখা যায় সব কিছুই ইউটিউবে, মুভি দেখছি ইউটিউবে, নাটক দেখছি ইউটিউবে, এবং পার্সোনালাইজ ভিডিও ব্লগ দেখছি ইউটিউবে, আবার এডুকেশনাল কন্টেন্টও ইউটিউবে দেখছি। সো পুরোপুরি ডিপেন্ড করে অডিয়েন্সের উপরে, আপনার যে চ্যানেল রয়েছে বা আপনি যাদের জন্য কাজ করছেন তাদের এক্সপেকটেশনের উপরে ডিপেন্ড করে। আপনি যদি বড় কোনো প্রোডাকশন হাউস হয়ে থাকেন, যেখানে আপনি ওয়েব ফিল্ম সেটাকে রিলিজ করছেন, বা ছোটোখাটো মুভি নিয়ে কাজ করছেন, শর্ট ফিল্ম নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি সেখানে যে এডিটিং প্রসেসটা হবে বা প্রোডাকশন প্রসেসটা হবে, সেখানে আপনার মুভি বা হলিউডের যে প্রোডাকশন প্রসেস সেটাকে মেনটেন করে নিতে হবে। তবে যখন আপনি একদম পার্সোনালাইজ কন্টেন্ট নিয়ে কাজ করবেন, লাইক আমি যেরকম কন্টেন্ট নিয়ে কাজ করি কিংবা আপনি যেরকম কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেটা হলো আমরা কিন্তু একদম অডিয়েন্সের কাছে যেতে চাই, তাদেরকে হাতে ধরিয়ে জিনিসগুলো শেখাতে চাই। এখানে কিন্তু একটা হোমলি এনভায়রনমেন্ট হলে অডিয়েন্সের সাথে বেটার ওয়েতে কানেক্ট করা যায়। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, আমরা আমাদের বেসিকটাকে ভুলে যাই। আমি যে জায়গা থেকে চলে আসছি, মানুষ আমার যে কন্টেন্টগুলো দেখে পছন্দ করেছে, সেই বেসিক থেকে যদি আমি দূরে সরে আসি, তাহলে কিন্তু আমার সাথে অডিয়েন্সের যে কানেকশন সেটা কাট অফ হয়ে যাবে। সো এডিটিংয়ের সময় এই জিনিসটাকে মেনলি আমাদেরকে মনে রাখতে হবে। আমি চাইলেই কিন্তু একদম এখন হাইফাই এডিট, একদম প্রত্যেক সেকেন্ডে ডিফারেন্ট ইফেক্টস চলে আসবে, টেক্সট চলে আসবে, এভাবে এডিট করতে পারি। বাট এটা করি না, বিকজ আমি যদি ওইটা করি তাহলে আমার প্রোডাকশন কোয়ালিটি অনেক হাই হয়ে যাচ্ছে। বাট ওই জায়গায় আমার অডিয়েন্সের সাথে যে কানেকশন, আমি যেহেতু মানুষজনকে শেখাই, মানুষজনকে হাতে ধরে শেখানোর জন্য আমার তাদের সাথে কানেক্ট করতে হয়, সেই কানেকশনটা লস হয়ে যায়। এই কারণে আমার এডিটিং প্রসেসটা একদম সিম্পল রাখার আমি চেষ্টা করি। সো এইভাবে প্রত্যেকের কন্টেন্ট আলাদা। মুভির কথা যদি চিন্তা করি, সেখানে আলাদাভাবে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ইউটিউব কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনার অডিয়েন্সের কথা চিন্তা করেই আপনাকে এডিট করতে হবে, কাদের জন্য আপনি ভিডিওটা পরিবেশনা করবেন। অর্থাৎ জেমস ভাই যেটা বললেন, সেটাকে যদি আমি একটু সহজ ভাষায় বলি, তাহলে দেখুন, আপনি আপনার অডিয়েন্সকে দীর্ঘদিন ধরে যেভাবে যে ফরম্যাটে ভিডিও দেখাচ্ছেন, যেভাবে এডিটিং করছেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বা যে ওভারঅল যে আপনার যে ভিডিওর যে ফ্লেভার রয়েছে, আপনি হঠাৎ করে চাইলেই কিন্তু সেই ফ্লেভারকে পরিবর্তন করতে পারবেন না ইউটিউবে। আপনি যেমন ধরুন, জেমস ভাই যে ধরনের এডিটিং করেন, আমার থেকে অনেক বেটার এডিটিং করেন, কিন্তু পার্সোনালি আমার অডিয়েন্স কিন্তু আমি যেভাবে এডিটিংটা করি সেটা দেখে অভ্যস্ত। সেই জন্য আমার উচিত হবে যে আমার ভিডিওটা সেভাবে রিপ্রেজেন্ট করা, যেভাবে আমার অডিয়েন্স এতদিন আমাকে দেখে এসছে। এটা খুব ধীরে ধীরে এটাকে ইমপ্রুভ করতে হবে, এবং ধীরে ধীরে যখন ইমপ্রুভ হবে, তখন অডিয়েন্সের সাইকোলজির সঙ্গে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। কখনোই মনে হবে না যে হঠাৎ করে নতুন কিছু করে ফেলেছি, যার জন্য অডিয়েন্সের কাছে সেটা নিতে গিয়ে অনেক সময় বাধা তৈরি হতে পারে। ইউটিউবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে এই নিয়মটাকে ফলো করতে হবে। আপনি হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন না। এমনকি আপনার সমস্ত ওভারঅল সেট, সমস্ত কিছুকে আপনি হঠাৎ করে বিরাট বড় পরিবর্তন করে ফেলে দেখবেন যে অডিয়েন্সের মধ্যে একটা প্রভাব তৈরি হবে। যদি খুব পপুলার ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা দেখেন, এই মুহূর্তে আমরা তো রিলস প্রত্যেকেই দেখি, যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, খুব পপুলার, খুব বড় যে সমস্ত রিলসের পেজগুলো রয়েছে, লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু বড় হয়েছেন, কিন্তু তাদের যে ওভারঅল যে এসেন্স রয়েছে তাদের ভিডিও এডিটিংয়ের, সেটা কিন্তু পরিবর্তন করেননি। অনেকে কিন্তু সেই একই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একই স্টাইলে ভিডিও তৈরি করে যাচ্ছেন, কারণ অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হয়ে থাকাটা ভীষণ জরুরি, আর এই কানেকশানের মধ্যে দিয়েই তাকে এগিয়ে নিয়ে যাওয়াটাও অত্যন্ত। আমি একটু অ্যাড করি দাদা, সেটা হলো ওই ইউটিউব ভিডিওর মাঝে আমার আরেকটা জিনিস স্পেশাল মনে হয়, সেটা হলো
র যে ফ্লেভারটা আছে, মানুষ ইউটিউবে ভিডিও দেখে র ফ্লেভারের জন্য, রাইট? সো আমার সেই র ফ্লেভারটা যদি না থাকে, আমি তো তাহলে দেখা যায় কোনো একটা কোর্স কিনে সেটার টিউটোরিয়াল আমি দেখবো, কিংবা আমি হাই প্রোডাকশনের কোনো ভিডিও দেখবো, না হলে আমি নেটফ্লিক্সে যাব, আমি ভালো কোনো থিয়েটারে গিয়ে মুভি দেখবো, তাই না? সো আমার কাছে মনে হয় যে ইউটিউবের স্পেশালিটি হলো ওই র ফ্লেভারটা। ওই জিনিসটা যদি ইউটিউবে আপনার কন্টেন্ট থেকে চলে যায়, তাহলে আপনি ডিফারেন্ট সেগমেন্টে চলে যাবেন। আপনার কন্টেন্টগুলো একটু কমার্শিয়ালাইজড কন্টেন্ট মনে হবে, আর অডিয়েন্স মনে হয় না কমার্শিয়াল কন্টেন্ট খুব বেশি বেশি পছন্দ করে। একদম ঠিক কথা বলেছেন আপনি, একদম ঠিক। আমি এটাই বলতে চাইছিলাম যে একটা র ফ্লেভার থাকাটা জরুরি। জেমস ভাই, একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে র ফ্লেভার আমরা রাখছি ঠিকই, কিন্তু ভিডিও এডিটিংয়ের বেসিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, নিয়ম রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা কখনো ওভারকাম করতে পারবো না। সেগুলোকে মেনেই কিন্তু আমাদেরকে ভিডিওটাকে এডিট করতে হয়। যেমন ধরুন, ভিডিও এডিটিংয়ের সময় এই ভিডিওটা আমরা অনেকে লক্ষ্য করি যে ভিডিওটা খুব স্মুথ, আমরা অনেকে ভিডিওটা দেখি আমাদের মনে হয় যেন ভিডিওটা কেটে কেটে আসছে। আবার যারা খুব প্রফেশনাল, যারা দীর্ঘদিন ধরে এডিটিং করছে, তাদের ভিডিওগুলো দেখে মনে হয় কত স্মুথলি ভিডিওটা চলছে। এই যে স্মুথনেস ভিডিওর মধ্যে তৈরি হচ্ছে, যার পিছনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কাট, ভিডিওটা এডিট করার পরে ভিডিওটাকে কাট দেওয়া হচ্ছে, জে কাট, এল কাট, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় রয়েছে। আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি একটু যদি বলেন যে এক্স্যাক্টলি এই যে স্মুথনেসটা আর কি কি উপায়ে ভিডিওর মধ্যে নিয়ে আসা সম্ভব হয়, যেটা অডিয়েন্সের এনগেজমেন্টটাকে আরও বাড়িয়ে দিতে পারে। ভিডিও ইজ অল অ্যাবাউট দ্য স্টোরি। আপনি স্টোরিটাকে কীভাবে সাজাচ্ছেন, কীভাবে রিপ্রেজেন্ট করছেন। এখন আপনি যে কন্টেন্টেই তৈরি করেন না কেন, সেটার কিন্তু ডিফারেন্ট স্টোরি ফরম্যাট হতে পারে। আপনি নিউজ নিয়ে কাজ করলে সেটা আপনি স্টোরি টেলিংয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারেন। আপনি সিম্পল রিভিউ করলে সেখানেও কিন্তু এটাকে আপনি ব্যবহার করে অডিয়েন্সের সাথে আরও বেটার ওয়েতে কানেক্ট করতে পারেন। আর স্টোরি টেলিংয়ের জন্য আপনাকে যে কথাটা বললেন, আপনি ডিফারেন্ট ট্রানজিশন বা কাটসের সময় অনেকের দেখা যায় জিনিসটা স্মুথ হয় না, খুব ইজিলি বোঝা যায়। তো সেক্ষেত্রে যেটা করা যায়, আমরা যখন ফেস ক্যাম ভিডিও করছি, আমরা কেউই একদম পারফেক্ট না, আমরা কেউ সংবাদ উপস্থাপনা করি না, আমাদের সামনে হয়তো টেলিপ্রম্পটার থাকে না, দেখে দেখে আমরা পাঠ করি না। সো আমাদের মন থেকে যেহেতু পয়েন্ট দিকগুলো দেখে আমরা ডিফারেন্ট কথাবার্তা বলি, রিভিউর কাজ করে থাকি, অনেক ভুল সেখানে থাকে এবং এটাকে আমাদের অবশ্যই কাটতে হবে। তো যখনই আপনি দুইটা কাট দিবেন, ওই জায়গায় কিন্তু একটা জার্কি মুভমেন্ট চলে আসবে। নর্মালি আমার রিভিউ বা আমার কাজের জন্য আমি যেটা করি, সেখানে আমি যদি কোনো টিউটোরিয়াল করি, স্ক্রিন রেকর্ডটাকে ইনকর্পোরেট করি, যাতে করে ওই জায়গাটায় ওই জিনিসটা বোঝা না যায়। দ্বিতীয়ত যে কাজটা করি, ডিফারেন্ট বিরল ব্যবহার করে যখন আমি রিভিউ করছি, যখন কাটগুলো থাকে, যদি সেই ফেস ক্যামটা আমি শুধু দেখিয়ে যাই কাটের জায়গাটায়, তখন মনে হবে যে একটা জার্কি মুভমেন্ট বা জিটার চলে আসছে। সেটাকে জাস্ট ওই জায়গায় আমি একটা বিরলটাকে ওভারলে করে দিলে কিন্তু আমার ওই কাটটাকে ঢেকে যাচ্ছে। মানুষ শোনার সময় কিন্তু বুঝতে পারবে না এখানে আমি কাট দিয়েছি কিনা। আর আপনি যেটা বললেন যে কাট, সেটাকে ব্যবহার করা যায়। যে কাট হলো, আমরা যখন কোনো কথা বলছি, আমাদের সেকেন্ড যে ক্লিপ রয়েছে সেটার অডিওটা আগে আসবে, ভিডিওটা পরে আসবে। সো আমি হয়তো কোনো বিরল দেখাচ্ছি, বিরলটা চলতে চলতেই আমার ফেস ক্যামের অডিওটা শুরু হয়ে গেল এবং বিরলটা কিছুটা সময় চললো, এরপরে আমার ফেস ক্যামের ভিডিওটা আসলো। তখন হবে কি, আমার কথাটা যেহেতু আগে থেকে শুরু হয়েছে, মানুষজনে মনে করবে যে আমি ওই জায়গা থেকেই ভিডিওটা শুরু করেছি। সো আপনার যখন ফেস ক্যামের ভিডিওটা চলে আসবে, তখন কিন্তু ওই জার্কি মুভমেন্টটা থাকবে না। এল কাটের ব্যাপারটাও সেম। এল কাট জাস্ট যে কাটের উল্টো বিষয়, আপনার ভিডিওটা আগে আসবে, অডিওটা পরে আসবে। সেটাকেও ব্যবহার করা যায়। ম্যাচ কাট ব্যবহার করা যায় ডিফারেন্ট ট্রানজিশনের জন্য। যেরকম আপনি যদি ব্লগ করে থাকেন, স্পেশালি একটা জায়গায় রয়েছেন আর একটা জায়গায় যাওয়ার জন্য আপনি ম্যাচ কাট ব্যবহার করতে পারেন। এবং এইখানে ফিল্ম মেকিংয়ের কিন্তু অনেক টেকনিক আছে, সেগুলোকে ব্যবহার করা যায়। আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন, ট্রানজিশনের জন্য স্পেসিফিকভাবে যদি আপনি ভিডিওটাকে শ্যুট করেন, সাপোজ আপনি কোনো একটা অবজেক্টকে সামনে এসে অবস্ট্যাকেল তৈরি করলেন এবং সেখান থেকে বেরিয়ে নেক্সট আপনার লোকেশনে চলে গেলেন, জাস্ট মাস্কিং করে কিন্তু সিম্পলি একটা ট্রানজিশন করা যায় এবং সেটা খুবই সিমলেস মনে হবে, মানুষজন বুঝতেই পারবে না এখানে কোনো কাট হয়েছে। বাট আপনি এক জায়গা থেকে আরেকটা ডিফারেন্ট সিনে চলে গেলেন। সিমিলার ওয়েতে আপনি ব্লগ করে থাকলে বা এই টাইপের আউটডোর ভিডিও করে থাকলে, আপনি সেখানে টাইম ল্যাপসের ব্যবহার করতে পারেন। টাইম ল্যাপস আপনাকে মূলত
ডিফারেন্ট সময় নিয়ে যাবে, টাইম ট্রাভেল করতে পারবেন। সাপোজ আপনি একটা জায়গায় গিয়েছেন সকালবেলা, আপনি কিছু ভিডিও ওই জায়গায় শ্যুট করেছেন, এখন আপনি বিকালবেলা হয়ে গেছে বা নাইট কিছু সিন নেবেন। এখন সকাল থেকে বিকালের যে ট্রানজিশন সেটাকে বোঝানোর জন্য আপনার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত টাইম ল্যাপস নেওয়ার দরকার নেই। আপনি হালকা মনে করেন 5 মিনিট বা 10 মিনিটের একটা টাইম ল্যাপস যদি ধারণ করে মাঝখানে বসিয়ে দেন, মানুষজন বুঝতে পারবে যে আপনার সময় অতিবাহিত হয়ে গিয়েছে। সো ফিল্ম মেকিংয়ের এরকম অনেকগুলো থিওরি রয়েছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই আপনারা জানতে পারবেন। এই সব কিছুকে মিক্স আপ করে আপনাকে স্টোরি টেলিংটাকে বেটার ওয়েতে বোঝাতে হবে, যাতে করে সামনে আপনার ভিডিও যে দেখছে তিনি একটা সিমলেস এক্সপিরিয়েন্স পায়, তার কাছে জিনিসটা জিটারে মনে না হয়। সো এটাই মূল টেকনিক। ভিডিও এডিটিংয়ের সময় শুধুমাত্র হুশ, ট্রানজিশন, হাবি জাবি এগুলো না নিয়ে এসে আপনি যদি ক্রিয়েটিভ ওয়েতে এই জিনিসগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি একদম কী বলবো, বিগিনার থেকে ওইটা একদম নেক্সট লেভেলে চলে যাবে। তবে এইখানে আপনাকে ওই রকম অত কিছু টেমপ্লেট, ট্রানজিশন এগুলো নিয়ে কাজ করার দরকার নেই। সিম্পল কিছু টেকনিক অবলম্বন করেই আপনি এটা করতে পারবেন। তাহলে ভাই, আপনি যখন ভিডিও এডিটিং করছেন, আমাদের তো জেনারেলি আমরা তো স্টুডিওতে বসে ভিডিওগুলো শ্যুট করছি এবং এগুলোকে এডিট করি, কিন্তু যারা ধরুন ভ্লগ বানাচ্ছে, যারা বাইরে গিয়ে আউটডোর শ্যুট করছে, যাদের আমরা যে ভিডিও এডিটিংয়ের যে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আপনি যেগুলো উল্লেখ করলেন, এই জিনিসগুলো ব্যবহার করার যাদের সুযোগ রয়েছে আর কি, আমাদের ভিডিওতে এইগুলো ব্যবহার করার তেমন সুযোগ নেই, যাদের এগুলো ব্যবহার করবার সুযোগ রয়েছে, ভিডিওর যে স্ক্রিপ্টটা লেখা হয় যখন, এই সম্পর্কে ভিডিও স্ক্রিপ্টের মধ্যে কি এগুলোকে ভেবে নিয়ে কি স্ক্রিপ্টিংটা করা সুবিধাজনক হবে, নাকি একটা ভিডিও আমরা যখন শ্যুটিংটা করছি, শ্যুট করার পরে এই জিনিসগুলো প্ল্যানিং করা হয়, এক্স্যাক্টলি কোনটা বেশি কমফোর্টেবল বলে আপনার মনে হয়? আমার মনে হয় আউটডোর শ্যুটের ক্ষেত্রে বা ভ্লগের ক্ষেত্রে আপনার আসলে জিনিসগুলো আনপ্রেডিক্টেবল থাকে। আপনি আজকে কোনো একটা ইভেন্টে যাচ্ছেন বা কোনো এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, কী হবে না হবে আপনার কিন্তু ওই জিনিসটা জানা নেই। আপনি ওইখানে যাওয়ার পরে ইভেন্টগুলো হয়তো সম্পর্কে একটা আইডিয়া পাবেন। সো এখানে দুইটা কাজ করা যায়। এক হলো আপনার শ্যুট করতে হবে যত বেশি পারেন তত বেশি, এবং এডিটে সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। আর সেকেন্ড যেটা আমার বেশি পছন্দ, সেটা হলো স্মার্ট মুভ। আপনি যখন কালকে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন, আজকে আপনি ঘুমোতে যাওয়ার আগে একটু রাফ আইডিয়া করে নেবেন, আমি এই জায়গায় যাচ্ছি, ওইখানে একটু টুকটাক রিসার্চ করে নেবেন কী কী জায়গাগুলো আছে বা কোন কোন জিনিসগুলো আপনি এক্সপেরিমেন্ট করবেন, সেই জিনিসগুলোকে আপনি জাস্ট একটু লিস্ট আপ করে নিলে, আমি সাপোজ কোথাও ঘুরতে যাচ্ছি, সাপোজ আপনি কক্সবাজারেই আসলেন, এখানে সমুদ্র সৈকত আছে, এখানে আপনি একটা 5 তারকা হোটেলে উঠলেন এবং সমুদ্র সৈকতে গেলেন। এখানে কিন্তু সিম্পল কিছু জিনিস রয়েছে। আপনি হোটেলে গেলেন, সেখান থেকে আপনার রুম ট্যুর একটা হতে পারে, দেন আপনি হয়তো বুফে খেতে গেলেন, সেখানে খাবার দাবারের কিছু শট থাকতে পারে, নেক্সট আপনি খেয়ে দিয়ে হয়তো সি বিচে গেলেন, সেখানে কিছু শট হতে পারে। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় ফিক্সডই থাকে। ওইটার সাথে আশেপাশে আপনি স্টোরি টেলিংয়ের জন্য কিছু আইডিয়া হয়তো আপনার দরকার হবে, কারণ আপনি যখন জাস্ট মানুষকে দেখাচ্ছেন একটা বিষয়, আমি এই হোটেলে আসছি, এটা হলো আমার রুম, এগুলো আমি খাচ্ছি, যে মানুষগুলো মানে ওইভাবে আপনার কন্টেন্টে এঙ্গেজ হবে না। আপনার ওই ভিডিওর ভিতরে যদি একটা স্টোরি টেলিং থাকে, সাপোজ আপনি যদি সেখানে কিছু ঘটনাকে নিয়ে আসতে পারেন, যাতে করে মানুষজনের ভিডিওটা নেক্সট জায়গা পর্যন্ত দেখা ইজি হয়ে যাবে, তাহলে বেটার হবে, এবং সেটা প্ল্যানিং ছাড়া কোনো সম্ভব না। সাপোজ আপনি ওই হোটেলে গেলেন, কিন্তু সন্ধ্যায় একটা ঘটনা এমন ঘটেছে যেটা মানুষ বেশি আকর্ষিত হবে। হতে পারে এরকম যে আপনি দেখলেন কোনো একজন গরিব লোক সি বিচে, তিনি শীতে কষ্ট পাচ্ছেন এবং তাকে আপনি একটা গরম জামা হয়তো দিলেন। সো ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন, টিজার হিসেবে দিতে পারেন, যাতে করে মানুষজন ওই মোমেন্টটা দেখার জন্য আপনার ফুল ভিডিওটা দেখে, এবং আপনার কমপ্লিট একটা স্টোরি যেন আপনার ওই ভিডিওর পেছনে থাকে। জাস্ট গদবাঁধা সারাদিন কী করেছি ওই জিনিসগুলো না দেখিয়ে, সাথে হালকা কোনো যদি গল্প বলা যায় বা আমার এক্সপিরিয়েন্সটা মানুষের কাছে একটু বেটার ওয়েতে উপস্থাপন করা যায়, তাহলে বেটার হয়, এবং সেটা অবশ্যই প্ল্যানিং ছাড়া সম্ভব না। আপনাকে একটু প্ল্যানিং করে করতে হবে, তবে সবসময় হয়তো প্ল্যানিং করার সুযোগ থাকে না। ওই ক্ষেত্রে আপনাদেরকে তো বললামই যে ভিডিও যেগুলো আসবে সেগুলোকে এডিটিংয়ে আপনাকে নিয়ে বসতে হবে, এবং এডিটিংয়ের সময় চিন্তা করতে হবে আমার কাছে এই ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমি কিভাবে বেটার ওয়েতে মানুষের সাথে কানেক্ট করতে পারবো। স্টোরি টেলিংটা তখন কিন্তু আপনাকে এডিটিং ফেজে গিয়ে করতে হবে। অনেক কিছুই আছে যারা আউটডোরে শ্যুট করছেন, অনেক কিছু আনপ্রেডিক্টেবল থাকে যেগুলো শ্যুট হয়ে যায় আর কি। এবার সেগুলোর মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে যে কোনটা হুক হতে পারে, কোনটা কখন ব্যবহার করলে দর্শকদের মধ্যে দর্শকরা অনেক বেশি সেই বিষয়ের প্রতি আরও বেশি মনোযোগী হবেন আর কি। তো এটা সম্পূর্ণতই
নিজেকে ভিডিওটা শ্যুট করার পরে নিজেকে এই জিনিসটাকে আবার রিডিজাইন করবার একটা চেষ্টা করতে হবে, তাহলে এটা খুব ভালো রেজাল্ট দিতে পারে। আর এই জন্য মনে হয় যিনি শ্যুট করছেন এবং যিনি এডিট করছেন এই দুজনা যদি একজন ব্যক্তি হন তাহলে বোধহয় অনেকটা ফ্রুটফুল হতে পারে জিনিসটা। কিন্তু সবসময় যে এমনটা হতে হবে তা নয়, সেই জন্যই হয়তো ভিডিও এডিটিং এটা একটা প্রফেশনাল একটা সেক্টর হয়ে দাঁড়াচ্ছে, যারা শুধুমাত্র এডিটিংটাই করেন, যারা ভিডিও শ্যুট করেন না। এই ভিডিও এডিটিংটা কিন্তু দিনের পর আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা নতুন ধরনের প্রফেশন হয়ে উঠছে। এই প্রফেশনে আগামী দিনে কতটা স্কোপ রয়েছে, এটা কতটা এক্সপ্যান্ড করতে পারে একজন মানুষ যিনি ইউটিউবে ভিডিও তৈরি করছেন আর যিনি ইউটিউবারদের জন্য ভিডিও এডিট করছেন, এই যে দুটো প্রফেশন এইগুলো কতটা সম্ভাবনা রয়েছে, এর ভবিষ্যৎ কি আপনি যদি ডেফিনেটলি পসিবিলিটি অনেক 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 বেশি। আমরা যখন শুরু করেছিলাম তখন তো ভিডিও এডিটরের দরকার ছিল না, যার যার কন্টেন্ট ম্যাক্সিমাম তারাই এডিট করতো। বাট বর্তমান সময়ে আপনি দেখবেন মানে এত বেশি এক্সপ্যান্ড হয়েছে এই মার্কেটটা, মানে আর্নিংও বেশি হচ্ছে। আপনার যখন আর্নিং বেশি হবে তখন আপনি চাবেন আপনার উপর থেকে ওয়ার্কলোড একটু কমাতে। সেই ওয়ার্কলোড কমাতে গিয়ে হয়তো আপনার ফিল্ম মেকিং করার জন্য আপনাকে সিনেমাটোগ্রাফার হায়ার করতে হবে, কিংবা ভিডিও এডিটের জন্য আপনার এডিটর হায়ার করতে হবে। সো ডিফারেন্ট সেক্টর কিন্তু এখান থেকে বের হয়ে আসছে। ইভেন থাম্বনেল ডিজাইনার, সেট ডিজাইনার, লাইটিংয়ের জন্য আলাদা লোক, অডিওর জন্য আলাদা পার্সন, সব কিছুই কিন্তু এখন এই সেক্টরগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে, যেগুলো আগে এত বেশি ডিমান্ড ছিল না বা আগে খুব বেশি প্রয়োজন পড়তো না। শুধুমাত্র হয়তো টেলিভিশন চ্যানেলে বা প্রোডাকশন হাউসগুলোতেই এই জব সেক্টরগুলো আগে ছিল, বাট বর্তমানে এগুলো অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে। এর ভিতরে স্পেশালি ভিডিও এডিটিংটা বেশি এক্সপ্যান্ড হয়েছে। এর কারণ হলো প্রথমত লং ফর্ম কন্টেন্ট তো আগে থেকেই ছিল, সো সেটার একটা ডিমান্ড আগে থেকেই ছিল মার্কেটে। বাট এখন এত বেশি শর্টস অ্যান্ড রিলস ক্রিয়েটর, দেখা যায় এক একজন ক্রিয়েটর হয়তো প্রত্যেক দিন 2-3টা করে শর্টস বা রিলস পোস্ট করছে। সো একা একা হয়তো অনেকের ক্ষেত্রে এই জিনিসগুলো করা সম্ভব হয় না। আর প্রফেশনাল সেক্টরে যারা কাজ করছে, সাপোজ কোনো ব্যাংকার কিংবা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা রয়েছে, কিংবা কোনো ডক্টর যারা আছে, তাদের কিন্তু এই জ্ঞানগুলো একটু কম থাকে। আই মিন টেকনিক্যাল যে বিষয়গুলো, এডিটিং শেখা বা অডিও নিয়ে ঘাটাঘাটি, ক্যামেরা, তারা এগুলো পছন্দ করে না, কারণ তাদের কাছে সেই সময়টাও থাকে না। তারা মনে করে যে এখন আপনাকে মার্কেটিং পারপাসে কিংবা আরেকটু আপনার নলেজটাকে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করতে হবে, তার জন্য হয়তো তারা করছে। বাট যদি তারা আপনারা ফিনান্সিয়াল এক্সপেক্ট থেকে চিন্তা করেন, ওই এডিটিংয়ের জন্য তার যে সময় দিতে হবে সেই সময়ের না দিয়ে সে যদি 2টা রুগী দেখে, সেই রুগীরও হেল্প হলো, তারও বেনিফিট হলো, ওই জিনিসটাই চিন্তা করে। সো তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে এরকম যারা আছে প্রফেশনাল সেক্টরে, তাদের এডিটর দরকার হয়ে থাকে। স্পেশালি একদম শুরু থেকেই তারা দেখা যায় যে কোনো এডিটরকে হায়ার করে ফেলছে। সো এই কারণে এই জায়গাটা আরও বেশি এক্সপ্যান্ড হচ্ছে। আপনি একটা জিনিস সিম্পলি চিন্তা করেন, আগে কিন্তু একদম আমরা যখন ছোট ছিলাম, আমরা তো গ্রামে বড় হয়েছি, সো গ্রামের এনভায়রনমেন্ট আমরা দেখেছি। তখন আমাদের সপ্তাহে 2 দিন হাট বসতো, হ্যাঁ। সো সেই হাটে তখন ওই পোস্টারেরও অত ব্যবস্থা ছিল না। আমি একদম অনেক আগের কথা বলছি, 96 বা 97 ওই সময়ের কথা। সো আপনি হয়তো আমার চেয়েও আরও আগের জিনিসগুলো জানেন। সো আমি যেটা দেখেছি সেটা হলো, ওই হাট যেদিন বসতো ওই দিন বিভিন্ন কোম্পানি থেকে প্রচার করার জন্য লোক পাঠাতো, এবং তাদের হাতে হয়তো একটা হ্যান্ড মাইক থাকতো, অনেকের হাতে থাকতো না, তাদের কাছে মাইক টাইপের একটা কাগজের কি বলে ওটাকে আমি জানি না আসলে, না না না, জাস্ট মুখের সামনে নিয়ে বিক্রি করে, চানাচুর আলাদা যেগুলো নিয়ে মাইকিং করতে আর কি, ওই টাইপের ম্যানুয়াল মাইক যেটাকে বলে। সো ওগুলো নিয়ে হাটের মাঝখানে বসে তারা তাদের প্রোডাক্ট নিয়ে বলতো, এবং হয়তো অফার থাকতো, সেই অফার একটু কমে আপনি প্রোডাক্টটা কিনতে পারতেন। সো এইভাবে মার্কেটিংটা চলতো। সেকেন্ড যে ফেজ আসলো 2000 বা 2000-এর পর থেকে, তখন পোস্টার অনেক বেশি চললো, টেলিভিশনে অনেক বেশি অ্যাড দেখানো শুরু হলো। স্পেশালি স্ট্যাটিক মার্কেটিং বা লোকাল যে মার্কেটিং, সেগুলোর জন্য পোস্টারটাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো, রাইট। সো প্রত্যেকটা প্রোডাক্টারই দেখা যেত বাজারে, রাস্তায়, দেয়ালে শুধু পোস্টার আর পোস্টার। এরপরে সেই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। এখন পোস্টার আপনি খুব কমই দেখবেন, নির্বাচনে ছাড়া এখন আর পোস্টার দরকারই হয় না বলতে গেলে। সো এরপরে চলে আসলো টেলিভিশন ফেজ, সেখানে ভিডিও নিয়ে কিছু কাজ শুরু হলো। তবে আবার ফেসবুক যখন পপুলার হলো, ইনস্টাগ্রাম যখন পপুলার হলো, তখন কিন্তু আবার ডিজাইনের একটা পপুলারিটি চলে আসলো। মার্কেটিংয়ের জন্য ডিফারেন্ট প্রোডাক্টের তারা প্রোডাক্ট ডিজাইন করে সেগুলোকে পোস্ট করতো, এবং বুস্ট করার জন্য আগে কিন্তু ইমেজগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। বাট এখন আপনি যদি কোনো ফেসবুকে ক্যাম্পেইন বুস্ট করতে যান, আপনার যদি সেখানে ইমেজ থাকে, সেইটার থেকে আপনি যে রেসপন্স পাবেন, যদি কোনো ভিডিও ক্যাম্পেইন আপনি চালু করেন, সেটা থেকে বেটার ওয়েতে আপনি রেসপন্স পাবেন। বিকজ এখন মানুষ স্ট্যাটিক কন্টেন্টে এঙ্গেজ হয় না। আমাদের মানে কি বলবো,
স্প্যান, এঙ্গেজমেন্ট স্প্যান এত বেশি শর্ট হয়ে গিয়েছে, আমরা মানে ইমেজ দেখে আমাদের আর ভালো লাগে না, আমাদের ভিতরে মুভমেন্ট দরকার, এবং সেটা শুধুমাত্র মুভমেন্ট থাকলে হবে না, সেখানে এমনভাবে এডিট করতে হবে যাতে করে আমাকে ওই ভিডিওর ভিতরে এঙ্গেজ করে রাখে। সো আপনি ওই ধরনের ক্যাম্পেইন যখন সোশ্যাল মিডিয়াতে বুস্ট করবেন, ওইটা থেকে আপনি বেটার আরও কনভার্সন পাবেন। সো এই কারণে দেখা যায় যে ভিডিও এডিটিং এই সেক্টরটাই কিন্তু অনেক বেশি ডিমান্ড হয়ে গিয়েছে। নট ফর যে আমরা অনেক বেশি মুভি দেখছি, নট ফর দ্যাট যে অনেক বেশি নাটক প্রডিউস হচ্ছে, সেগুলো না, এগুলো তো আগেও ছিল, এখনও আছে, বাট এই এডিটিংয়ের ডিমান্ডটা যে জায়গা থেকে আসছে বেশিরভাগই কিন্তু আসছে সোশ্যাল মিডিয়া থেকে, পডকাস্ট থেকে, ইউটিউব কন্টেন্ট থেকে, শর্টস অ্যান্ড রিলস থেকে। সো এইটা আরও অনেক বেশি হবে। আর একটা সময় আমার কাছে মনে হয় যে এটাই বেশি মানে একদম মেইন মাধ্যম হয়ে যাবে মানুষজনের এন্টারটেনমেন্টের জন্য। যেরকম নেটফ্লিক্স, ইউটিউব, হয়তো আমরা টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশনও হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে, অনলাইন টেলিভিশন বা স্ট্রিমিং সাইটগুলো বেশি তখন প্রাধান্য পাবে। সো এই জিনিসগুলো আমার মনে হয় হ্যাঁ আরও দিনে দিনে আরও বেশি এটার ডিমান্ড হবে। ভাই আপনি তো দীর্ঘদিন ধরে টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন, টেলিভিশনের প্রোডাকশন সিস্টেমটা আর ইউটিউবের জন্য যে সমস্ত প্রোডাকশন সেন্টারগুলো রয়েছে, যারা খুব প্রফেশনালি যারা কাজ করছেন, এই দু দলের মধ্যে কি কোনো ডিফারেন্স আপনি লক্ষ্য করেছেন কাজের সুবাদে? আপনি কি কখনো এটা ফিল করেছেন? মেইন ডিফারেন্স হলো টেলিভিশনের, যেটা আমি তো নিউজ টেলিভিশনে মূলত কাজ করেছি, এন্টারটেনমেন্ট টেলিভিশনগুলোতে ওভাবে কাজ করা হয়নি। তবে এন্টারটেনমেন্ট টেলিভিশনের ক্ষেত্রে একই বিষয়, তাদের আসলে দুই ধরনের কন্টেন্ট থাকে। এন্টারটেনমেন্ট নিয়ে যেগুলো কাজ করে তাদের নিজস্ব প্রোডাকশনে হয়তো কিছু কন্টেন্ট তারা তৈরি করে, শো হতে পারে বা ড্রামা হতে পারে, আর তারা বাইরে থেকে যেগুলো প্রডিউস হয় কন্টেন্ট সেগুলো কিনে তাদের চ্যানেলে প্রচার করে। সো এই দুই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে। সো ওইটার কথা বাদ দিলাম, আমি যেটাই কাজ করেছি ওটা ছিল নিউজ টেলিভিশন, যেগুলোতে ছিলাম আমি প্রত্যেকটাই। তো সেখানে কন্টেন্টের ধরন আবার ডিফারেন্ট ছিল, বিকজ আপনি নিউজ নিয়ে যখন কাজ করছেন প্রচুর পরিমাণে লাইভ আপনার সেখানে লাইভ কন্টেন্ট থাকে। সো যখন আমরা নিউজ করছি সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন মানুষজন লাইভ নিউজ দেখতে অভ্যস্ত হয়, মানে পছন্দ করে। আগে একটা সময় ছিল যে নিউজে স্টোরিগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হতো, বিকজ তখন কমিউনিকেশন অত ভালো ছিল না, ইন্টারনেট কানেকশন বা স্যাটেলাইট কানেকশন ওইরকম বেশি অ্যাফোর্ডেবল ছিল না, যার কারণে মানুষ দেখা যেত কোনো জায়গায় একটা ইভেন্ট হয়েছে সেখান থেকে ক্লিপগুলো সংগ্রহ করে তারপরে নিয়ে আসতো তাদের অফিসে, সেখানে ইনজেস্ট হতো। ইনজেস্ট মানে আপনার ভিডিওগুলোকে তাদের সার্ভারে রাখা, এবং সেই ইনজেস্ট করার পরে সার্ভার থেকে কোনো এডিটিং প্যানেলে গিয়ে এডিটর সেটাকে কাট সাট করে দিত। তারপরে যিনি সেটার দায়িত্বে থাকতেন বা প্রডিউসার যিনি থাকতেন তিনি হয়তো সেখানে বাকি কাজগুলো করাতেন, যেরকম ভয়েস ওভার দেওয়া কিংবা সেটার কীভাবে কী আরও এডিশনাল ক্লিপ যোগ করা যায় ইত্যাদি করে তারপরে হয়তো সেটাকে পরিবেশনা করা হতো। বাট এখন সেগুলো আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই লাইভ নিউজটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যখন কোনো ইভেন্ট হচ্ছে সেখানে আপনার লাইভ করার জন্য এখন ডিএসএনজি নিয়ে যাওয়ার দরকার হয় না। ডিএসএনজি মিনস হলো হয়তো দেখেছেন আপনি গাড়ির উপরে স্যাটেলাইট লাগানো থাকে, সো ওটাকে নিয়ে যাওয়া হতো, বিকজ সব জায়গায় ইন্টারনেট কানেকশনটা অ্যাভেলেবেল ছিল না, আপনাকে স্যাটেলাইটের মাধ্যমেই ওই জায়গার যে ভিডিওগুলো সেটাকে পাঠানো হতো। অ্যান্ড সেই পাঠানো ভিডিওটা অফিসে একটা স্টেশন থাকতো বা স্যাটেলাইট রিসিভার থাকতো, যেটার মাধ্যমে আপনাকে রিসিভ করে দেন সেটাকে ইনজেস্ট করে প্রচার করা হতো, বা যদি লাইভ করার দরকার হতো লাইভ করা হতো। বাট এখন খুবই অ্যাফোর্ডেবলভাবে লাইভ করা যায়, জাস্ট একটা আপনার ব্যাকপ্যাক হলেই হয়। ব্যাকপ্যাকের ভিতরে ছোট কম্পিউটারের মতো থাকে, যেখানে আপনার অনেকগুলো সিম লাগানো থাকে, যেরকম একটা ব্যাকপ্যাকে হয়তো 8টা সিম বা 16টা সিম লাগানো থাকে। সো মোবাইল যে অপারেটরগুলো রয়েছে তাদের যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেগুলো তো ওয়্যারলেস হয়ে থাকে। সো সেই 8টা সিম দিয়ে সেই ইন্টারনেট কানেকশন যেটা পাওয়া যেত সেগুলোকে একসাথে কম্বাইন করে একটা হায়ার স্পিডে ডাটা ট্রান্সফারের মাধ্যমে লাইভগুলো এখন বেশিরভাগ করা হয়ে থাকে। সো এখন জিনিসগুলো আরও বেশি ইজিয়ার হয়ে গিয়েছে। টেলিভিশন এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে যে ডিফারেন্সটা আমরা বলবো যে টেলিভিশনটা একটু অর্গানাইজ থাকে, আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, একদম ড্রাইভার থেকে শুরু করে ক্যামেরাম্যান, ভিডিও জার্নালিস্ট, দেন এডিটর, দেন টেকনিক্যাল যারা রয়েছে বা আইটিতে যারা কাজ করছে তারা, দেন প্রডিউসার এবং এরপরে এডিটর যারা আছে, সব কিছু আলাদা আলাদা সেগমেন্টে থাকে, অর্গানাইজ হয়ে থাকে, যার যার কাজগুলো ভাগ ভাগ করা হয়ে থাকে। তবে ইউটিউব কন্টেন্টে যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম সলো ক্রিয়েটর হয়ে থাকে, আর যারা একটু বড় তাদেরও হয়তো টিম খুব বেশি বড় হয় না, কারো 3-4 জনের টিম থাকে, কারো 10 জনের টিম থাকে। সো এটা মাচ ইজিয়ার, কমফোর্টেবল। আমার কাছে এই পরিবেশটাই বেশি ভালো লাগে, বিকজ আমি যখন একটা কাজ করছি সেটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার একটা টাচ থাকে, আমার মনে হয় সেটা আরও বেশি পার্সোনালাইজ একটা কন্টেন্ট হয়। আর এই কারণেই হয়তো ইউটিউব কন্টেন্টের
পপুলারিটি এত বেশি। যারা ভিডিও এডিটর হিসাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন, প্রথমত তাদের জন্য দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যে কাজটা কিভাবে শিখব, আর দ্বিতীয় হচ্ছে কাজটা কোথায় পাবো। এই দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি আপনাকে প্রথমে জানতে চাইবো যে কাজটা কোথায় শিখবো, এই বিষয়টা যদি আপনি বলেন, তারপরে আমরা আসবো যে কাজটা কোথায় পাবো। ওয়েল, ভিডিও এডিটিং শেখার জন্য এখন সিম্পল বিষয়। কাজ যদি শেখার কারো আগ্রহ থেকে থাকে, এখন অ্যাভেলেবেল কন্টেন্ট আছে। আপনি যে ভাষায় কথা বলেন না কেন, প্রত্যেকটা ভাষায় কিন্তু আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন। জাস্ট ইউটিউবে আপনাকে সার্চ দিতে হবে, যে সফটওয়্যারে আপনি কাজ করবেন সেই সফটওয়্যারের টিউটোরিয়াল লিখে সার্চ দিলে কিন্তু আপনি কন্টেন্টটা পেয়ে যাচ্ছেন। সো আপনি যদি মোবাইল ব্যবহার করে এডিট করে থাকেন, আপনি ক্যাপকাট ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ দিতে পারেন, আপনি ইনশর্ট ভিডিও টিউটোরিয়াল লিখে সার্চ দিতে পারেন। আর আপনি যদি কম্পিউটার ব্যবহার করে একটু প্রফেশনাল মানের এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল লিখে সার্চ দিতে পারেন। দেন আপনি আফটার ইফেক্টস শিখতে চাইলে সেটা টিউটোরিয়াল লিখে সার্চ দিতে পারেন। খুবই ইজি। আপনাকে প্রথমে বেসিকটা শিখে নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ এইখানে কন্টেন্টগুলো ওইভাবে অর্গানাইজ করা থাকে না আসলে। এক একজন কন্টেন্ট ক্রিয়েটর এক একভাবে আপনাকে টিউটোরিয়ালগুলো দেয়। সো আপনাকে হেয়ার অ্যান্ড দেয়ার একটু কালেক্ট করে দেন শিখে নিতে হবে। আর আপনি যদি ফ্রিতে শিখতে চান, এই কষ্টটুকু অবশ্যই আপনাকে করতে হবে। তবে আপনি যদি আরেকটু বেটার ওয়েতে আরেকটু ফাস্ট শিখতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি যে কোনো একটা কোর্স করে ফেলতে পারেন। কোর্স করলে যেটা হয় সেটা হলো, সেখানে কন্টেন্টগুলো অর্গানাইজ করা হয়ে থাকে। যেরকম প্রথম যে ক্লাসটা থাকে, সেই ক্লাসটায় আপনার প্রথম ক্লাসে যেটা দরকার সেটাই আপনি পাবেন। মানে ওইভাবে আস্তে আস্তে আপনি যত বেশি ক্লাস করছেন, অ্যাডভান্স জিনিসগুলো আপনি শিখে যাচ্ছেন। এর সাথে সাথে কোর্সে দেখা যায় যে প্র্যাকটিসের জন্য যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো দেওয়া হয়ে থাকে। দেন আপনি সাপোর্ট পেয়ে থাকবেন। অনেক কোর্সের আছে যিনি সেই কোর্সের মেন্টর আছেন, তার সাথে আপনি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন কিংবা তার সাথে লাইভ চ্যাট করতে পারবেন, সেই সুযোগ সুবিধা পাবেন। আবার আপনার যদি আরেকটু বেশি টাকা খরচ করার সামর্থ্য থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি লাইভ কোনো ক্লাস করা যায়। অনেকেই আছেন ভিডিও এডিটর যারা লাইভ প্রশিক্ষণ দেন, সেটা হতে পারে অনলাইনে বা রিয়েল লাইফে ইন পারসন। যদি ইন পারসন শিখতে পারেন খুবই ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা অনলাইন যে কোনো একটা লাইভ ক্লাসে সংযুক্ত হয়ে যেতে পারেন। ওই জায়গায় যে সুবিধা হবে, আপনি হাতে কলমে জিনিসটা শিখতে পারবেন এবং আপনি কোশ্চেন করতে পারবেন আপনার যিনি টিচার থাকবেন তাকে, আপনি কোনো জিনিস না বুঝলে। তবে আমি পার্সোনালি পছন্দ করি ভিডিও বা কোনো কিছু শেখার হয়ে থাকলে ইউটিউব থেকেই শিখতে, বিকজ এখানে ডিফারেন্ট আমি অপশন পাই। আমার কোনো একজন ব্যক্তির উপরে নির্ভর করতে হয় না। আপনার ভিডিও আমি দেখছি, আপনার কথা আমার ভালো না লাগলে, অথবা যদি আমি বুঝতে পারি যে আপনার কাছ থেকে যতটুকু আমার পাওয়া হয়ে গেছে, আমি শিফট করে আর অন্য কোনো টিচারের কাছে যেতে পারি বা অন্য কোনো ভিডিও দেখতে পারি। সো এখানে আপনার পসিবিলিটি এন্ডলেস। আপনি ডিফারেন্ট টিচারকে টেস্ট করতে পারবেন বা কে কীভাবে শেখাচ্ছে সেটা জাজ করে দেন আপনি শিখতে পারবেন। এবং ওইভাবে শিখতে শিখতে দেখা যাবে আপনার এক্সপ্লোর করতে পারবেন। হয়তো আপনার একটা জিনিস শেখার দরকার নেই, বাট আপনি যখন সার্চ করতে করতে অ্যালগোরিদম আপনার সামনে এমন একটা টিউটোরিয়াল দিল, যে টিউটোরিয়ালটা আপনার দেখার পরে ওই জিনিসটা আপনার ইন্টারেস্ট খুব ভালো পেলেন। সাপোজ আপনার রিলস বা শর্টস এডিট করার কোনো দরকার নেই, বাট আপনি এমন একটা এঙ্গেজিং টিউটোরিয়াল পেলেন যেটা দেখে আপনি খুব সহজেই রিলস বা শর্টস এডিট করতে পারবেন ক্যাপকাট ব্যবহার করে। সো আপনি সেই ভিডিওটা ফুল দেখে ফেললেন। সো ওই ভিডিও দেখে আপনি নেক্সট যে আপনার রিলস সেটাকে আপনি এডিট করে ফেললেন খুব সহজেই। সো এরকম অনেক জিনিস কিন্তু দেখা যায় আপনি যখন এক্সপ্লোর করছেন, আপনি চাচ্ছেন না আপনার সামনে আসুক, বাট ওই অপশনটা চলে আসে। এটার একটা অ্যাডভান্টেজও আছে, যেটা বললাম আপনার কাছে হয়তো আপনি এটা জানতেন না এনজয় করবেন, বাট দেখার পরে আপনার মনে হলো এনজয় করবেন, আপনি শিখে নিলেন। আবার এরকমও হয় অনেক সময়, যখন ইউটিউবে আপনি শেখার জন্য সার্চ দিলেন, ভিডিও দেখতে দেখতে এমন ভিডিও চলে আসলো, আপনার ওটা দেখলে সময়টা নষ্ট হবে। সাপোজ আমি খেলাধুলা পছন্দ করি, ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি, আপনি কোনো একটা জিনিস শিখছি, ওটার পাশে ক্রিকেটের হয়তো কোনো একটা ভিডিও চলে আসলো, আমি ওই ভিডিওটা দেখা শুরু করলাম। এরপর নেক্সট আর একটা ভিডিও সাজেশনে চলে আসলো, সেটা দেখা শুরু করলাম। সো আমার ওই যে শেখার আগ্রহ নিয়ে কম্পিউটার সামনে বসেছিলাম, আমার ওই আগ্রহটা কিন্তু ডাইভার্ট হয়ে অন্য এন্টারটেনমেন্টে চলে গেলো, আমার সময়টা কিন্তু নষ্ট হলো। সো এটা একটা অসুবিধা আছে।
আবার সুবিধা আছে। আমার কাছে মনে হয় মানে সেলফ লার্নিং বিষয়টাই এরকম, আপনাকে নিজেই কন্ট্রোল করতে হবে কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য খারাপ হবে, সেটা আপনার নিজেরই বিচার করতে হবে। আর যারা ভিডিও এডিটিং বা এই ধরনের জিনিসপত্র শিখছেন, আমার মনে হয় না কেউ খুব ছোট আছে যে এই জিনিসগুলো বোঝে না, তার জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ হবে। জাস্ট এই বোঝার জিনিসটা একটু যদি আপনি হালকা মাথায় নিয়ে শেখা শুরু করেন, ধৈর্য নিয়ে আপনি যদি 2-3 মাস 6 মাস সময় দেন, আমার মনে হয় আপনি খুব ইজিলি ভিডিও এডিটিং শিখতে পারবেন। এক্স্যাক্টলি। জেমস ভাই, একটা জিনিস আমার মনে পড়লো এই মুহূর্তে, যে আমি সাম্প্রতিক সময় ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে কথা বলছি। আমাদের অডিয়েন্সরা যারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে। আমি রিসেন্টলি একটা জিনিস আমি ইউটিউবে সার্চ করছিলাম, তো একদিন দুদিন নয়, আমি দীর্ঘদিন ধরে মানে বিগত মাস দুয়েক ধরে একটা বিষয়ের উপরে আমি কন্টিনিউয়াসলি ইউটিউবে সার্চ করে যাচ্ছি একটা বিষয়। তো 2 মাস ধরে আমি একটা বিষয়ের টপিকের উপরে যখন সার্চ করেছি, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ইউটিউবে অ্যালগরিদমটাকে বলা হচ্ছে যে লার্নিং মেশিন। তো এই লার্নিং মেশিন এমনভাবে কাজ করছে, আমি দেখলাম প্রথম দিকে আমাকে কিন্তু কিছুটা এলোমেলো কন্টেন্ট সাজেস্ট করছিল, কিন্তু আমি যখন দীর্ঘ সময় ধরে কোনো একটা টপিকের উপরে সার্চ করছি, আমি দেখলাম ধীরে ধীরে ইউটিউব আমাকে কিন্তু সাজেস্ট করতে শুরু করলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। এক্স্যাক্টলি আমি কোন স্টেজে দাঁড়িয়ে রয়েছে, আমার সাইকোলজি কোন স্টেজে দাঁড়িয়ে রয়েছে, আমার ডিমান্ডটা কোন স্টেজে দাঁড়িয়ে রয়েছে, তার উপরে নির্ভর করে কিন্তু ধীরে ধীরে কন্টেন্টগুলোকে সাজেস্ট করা শুরু করেছে আমাকে। তো আমি দেখলাম যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আরও বেশি অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাচ্ছে। আগামী দিনে হয়তো আপনি যেটা চাইছেন, আপনাকে একটু কন্টিনিউ করতে হবে ইউটিউবে, আপনাকে এই প্র্যাকটিসটা, যে কীভাবে আমি ভিডিও সার্চ করব বা কোনটা আমার প্রয়োজনীয়তা রয়েছে, এটাকে বোঝাতে হবে যে আমি এক্স্যাক্টলি এটা চাইছি। তো এটা যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন ইউটিউবে, তাহলে একটি সময় আসবে ইউটিউব কিন্তু ঠিক আপনাকে পরপর সেই বিষয়গুলো দিতে থাকবে যেটা আপনার বাস্তবে প্রয়োজন আছে। মানে একদম যেটা মানে কোর্সের মধ্যে যেভাবে আমরা একটা তার ইন্ডেক্স থাকে, ঠিক সেইভাবেই কিন্তু কন্টেন্টগুলো আগামী দিনে আসতে শুরু করবে। তো এটা একটা আমার পার্সোনালি মনে হয়েছে যে ইউটিউব অ্যালগরিদম এভাবে এতটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে, আগামী দিনে হয়তো কোর্সের জায়গাটাও ও অ্যাকোয়ার করে ফেলবে। হয়তো ইন ফিউচার আমরা সেটাও দেখতে পাবো যে দর্শকের এক্স্যাক্ট এই মুহূর্তে তার যে মাইন্ডসেট আপ, তার যে স্টেজ, তার যে লেভেল রয়েছে, সেই অনুযায়ী কন্টেন্ট হয়তো সে দেখাতে পারবে। তবে আমার পার্সোনালি পছন্দ যেটা, আমি কারণ আমার সম্পূর্ণ ক্যারিয়ারটা, ইউটিউবের ক্যারিয়ারটা সম্পূর্ণতই মানে ইউটিউবে সার্চ করে করেই শেখা, ফ্রি অফ কস্ট, কোনো কোর্স নিয়ে পারচেস করে নয়। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে সবসময় প্রেফার করি যে হ্যাঁ, আপনি যদি কোনো কোর্স নিতে চান নিতেই পারেন, কিন্তু ইউটিউবে যে ফ্রি সোর্সগুলো রয়েছে সেই সোর্সগুলোকে আপনাকে খুঁজে বের করবার চেষ্টা করতে হবে। এবং সেই সোর্সের মধ্যে অবশ্যই আজকে দর্শকদের উদ্দেশ্যে বলবো, জেমস ভাইকে নিয়ে আসার পিছনে অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এই মুহূর্তে আপনারা জেমস ভাইয়ের চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন এই মুহূর্তে আমরা প্লেলিস্টের মধ্যে রয়েছি, এবং এই প্লেলিস্টের মধ্যে দেখুন এখানে যে সমস্ত, এটা দেখুন এখানে দাভিঞ্চি রিজলভের উপরে যদি আপনি বাংলায় টিউটোরিয়াল চান অবশ্যই এখানে পাবেন। এছাড়া আফটার এফেক্ট দেখতেই পাচ্ছেন, প্রিমিয়ার প্রো প্লেলিস্টটাকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো যে আপনি জেমস ভাইয়ের এই চ্যানেলটাকে দেখুন, এবং এখান থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের আপনি প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। ইউটিউবে ক্যারিয়ার তৈরি করবার জন্য আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে, যা যা প্রয়োজনীয়তা রয়েছে, আমার মনে হয় যে প্রায় অধিকাংশটাই আপনার এখান থেকে ফুলফিল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে জেমস ভাই, এখানে একটা জিনিস জানতে চাইব যে একজন বিগিনার যারা রয়েছেন, একদম শুরুতে যারা রয়েছেন, তাদের জন্য আপনি কোন ধরনের অ্যাপস বা সফটওয়্যার সাজেস্ট করবেন? প্রথমেই কি যারা ডেস্কটপে যারা এডিটিং করতে চাইছেন তাদের জন্য কি প্রিমিয়ার প্রো বা আফটার এফেক্ট নিয়ে কাজ করা শুরুটা ভালো হবে, নাকি একটু ফিল্মোরা দিয়ে শুরু করলো বা ক্যাপকাট দিয়ে শুরু করলো? এক্স্যাক্টলি আমার কাছে আমার কাছে এটা আসলে কোনো ইস্যু মনে হয় না। সফটওয়্যার যেটাই হতে পারে, বেসিক কিন্তু সেই একই সবগুলো সফটওয়্যার। আপনি ক্যাপকাটে এডিট করেন, ফিল্মোরা এডিট করেন, কিংবা প্রিমিয়ার প্রো যেটাতেই এডিট করেন না কেন, সেখানে বেসিক সবগুলোতেই এক। আপনাকে কাট করে মিউজিক হয়তো অ্যাড করতে হবে, কিংবা ভয়েস ওভারটাকে একটু ক্লিন করতে হবে, দেন বিরল টিরল লাগিয়ে আপনার ভিডিওটাকে পাবলিশ করতে হবে। খুবই বেসিক এডিটিং যদি করতে চান, কিংবা আপনি যদি অ্যাডভান্স ইভেন এডিটিংও করতে চান, সবগুলোতেই করা পসিবল। এখন প্রয়োজনীয়তা অনুযায়ী আপনাকে সফটওয়্যারটাকে নির্বাচন করতে হবে। এখন ক্যাপকাট কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি পপুলার।
একটা সময় ছিল আমরা ক্যাপকাট এডিটর যারা আছে বা ক্যাপকাট দিয়ে যারা ভিডিও এডিট করে তাদেরকে একটু নেগলেক্টই করতাম, রাইট, যে ক্যাপকাট দিয়ে এডিট করে। হ্যাঁ, কিন্তু এই ক্যাপকাট দিয়ে অনেকেই কিন্তু তাদের ক্যারিয়ার দাঁড় করে ফেলেছে, এজেন্সি দাঁড় করে ফেলেছে, বিকজ ক্যাপকাটে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন যেগুলো সহজে অন্যগুলোতে পাবেন না। সাপোজ আপনি যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেটা আপনি আফটার এফেক্টস দিয়ে করতে অনেক সময় লাগবে বা আপনাকে পাওয়ারফুল একটা কম্পিউটার লাগবে, কিন্তু ক্যাপকাট খুবই আপনি নর্মাল কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারবেন, আপনাকে রোটোস্কোপ করতে হবে না, রাইট। সো এই সুযোগ সুবিধাগুলো আপনার আসলে খুঁজে বের করতে হবে কোনটা থেকে আপনি কী সুযোগ সুবিধা পাচ্ছেন, মিক্স আপ করতে হবে, এবং সেটা আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্সের মাধ্যমেই আসবে। আপনি কাজ যখন শুরু করবেন বা কাজ যখন শিখছেন, আস্তে আস্তে এই জিনিসগুলো আসবে। কখন আমার রোটোস্কোপিং দরকার, কখন আমার ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার। আপনি একটা কম্পোজিটিং করছেন, হয়তো আপনি সেখানে 3Dর ব্যবহার করবেন, আপনার অ্যাডভান্স সেখানে এডিটিংয়ের দরকার আছে, আপনি একটা টিমের সাথে কাজ করছেন, সো সেই টিমের সবাই কিন্তু ক্যাপকাট ব্যবহার করবে না, সেখানে আপনাকে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে হবে। আপনার টিমে যদি সবাই অ্যাডোবি ব্যবহার করে, অ্যাডোবি সুইট, সেক্ষেত্রে আপনার অ্যাডোবির সব সফটওয়্যারই ব্যবহার করতে হবে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, কিংবা আপনি যদি ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করেন, সবগুলো মিক্স আপ করে কাজ করতে হবে, বিকজ আপনার টিম সেটা ডিমান্ড করে। আপনি একটা এনভায়রনমেন্টে থাকলে টিমের কাজ করাটা ইজি হয়ে যায়। এখন আপনি ওইখানে যদি ক্যাপকাট ঢুকিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আবার এমন আছে সবাই ক্যাপকাট ব্যবহার করে আপনার টিমে এডিট করছে, সেক্ষেত্রে আপনি ক্যাপকাট অবশ্যই ব্যবহার করতে পারেন, ওয়াই নট, সেটা দিয়ে অনেক কাজ করা পসিবল। আবার আপনার কালার গ্রেডিং দরকার। এখন কালার গ্রেডিং আপনি যদি করতে চান, প্রিমিয়ার প্রো দিয়ে কিন্তু আপনি সেই লেভেলের কালার গ্রেডিং করতে পারবেন না যেটা আপনি দ্য রিজলভ দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে আবার আপনার রিজলভে যেতে হবে। সো এইটা ডিপেন্ড করে আপনার ওয়ার্কফ্লোর উপরে, আপনার টিমের উপরে, বা আপনি যে এনভায়রনমেন্টে কাজ করছেন সেটার উপরে আপনি কোনটা শিখবেন। যদি সলো ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে ইউ আর ফ্রি টু চুজ ইউর সফটওয়্যার, আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন, নো ম্যাটার ইটস ফিল্মোরা আর ক্যাপকাট বা প্রিমিয়ার প্রো, যেটাই হোক না কেন, সেটা দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন, বিকজ এগুলো হলো জাস্ট টুল। আমাদেরকে টুলসের স্লেভ হলে হবে না, আমাদেরকে সেই টুলসটাকে ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো টুলসের স্লেভ হয়ে যাই, একটা টুলস আমাকে পড়ে থাকতে হবে, তাহলে আমরা নিজেদেরকে লিমিট করে রাখবো। আপনার সুযোগ সুবিধাকে বিবেচনা করে আপনার এডিটিং সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। তবে বেশিরভাগ এজেন্সি, বেশিরভাগ টিম প্রোডাকশন হাউসে প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি সুইটটা ব্যবহার করে রিজলভ ব্যবহার করে থাকে। সো রিজলভ অথবা প্রিমিয়ার প্রো যে কোনো একটা আপনি শিখলে বেটার হবে আপনার জন্য, যদি আপনি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান। বিকজ আপনি যদি ফ্রিল্যান্স কাজও করেন, অনেক সময় দেখা যায় সেই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনাকে রিমোটলি অন্য এডিটরের সাথে একসাথে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আপনাকে তাদের প্রিফার্ড সফটওয়্যার থাকবে প্রিমিয়ার প্রো। সো আপনি যদি প্রিমিয়ার প্রো না জানেন, হয়তো সেই কাজটা আপনি নিতে পারছেন না, অথবা আপনি যদি রিজলভে তাদের যদি কাজ করে তারা, রিজলভ আপনার জানতে হবে, নাহলে আপনি কাজটা পাবেন না। সো আপনি সবগুলোই টুকটাক ধারণা রেখে নিতে পারেন, অথবা যদি আপনি পার্টিকুলার কোনো জিনিস টার্গেট করেন, সেইভাবে এগিয়ে যেতে পারেন। প্রফেশনাল লেভেলে কাজ করলে আমার মনে হয় প্রিমিয়ার প্রো ইজ গুড টু স্টার্ট। প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস দিয়ে আপনি শুরু করেন, দেন আপনি কালার গ্রেডিংয়ের জন্য রিজলভটাকে এক্সপ্লোর করতে পারেন, অথবা যদি আপনি কমফোর্টেবল হন, আপনি এডিটিং থেকে শুরু করে কম্পোজিটিং অ্যান্ড সব কিছুই রিজলভে করতে পারেন, সেটা দিয়েও আপনি শুরু করতে পারেন। আর একটা বিষয়, সেটা আপনি প্রশ্ন করেছিলেন, আমি হয়তো মিস আউট করে গিয়েছি, ইনকামের বিষয়টা। কাজ শুরু করলে ইনকামের বিষয়টা আমরা একটু পরে আসছি। আমরা যে সফটওয়্যারগুলির কথা বললাম, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট এবং দ্য রিজলভ, এর পাশাপাশি আমরা যে ফিল্মোরা এবং ক্যাপকাট, কম্পিউটারের কনফিগারেশন কেমন প্রয়োজন আমাদের যারা বিগিনার রয়েছে, যারা এখনও এই বিষয়গুলো নিয়ে তেমনভাবে ওয়াকিবহাল নয়, তাদের জন্য একটুখানি বলুন যে কোন ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের জন্য কী ধরনের কনফিগারেশন প্রয়োজন কম্পিউটার। এটাও দাদা সাবজেক্টিভ, হ্যাঁ, বিকজ কম্পিউটার কনফিগারেশন ডিপেন্ড করে আপনি কাজ করছেন কোন এনভায়রনমেন্টে, সেটার উপরে। আপনি যদি একদম লেস কম্প্রেসড ভিডিও নিয়ে কাজ করেন, হ্যাঁ, 4K আপনি লেস কম্প্রেসড ভিডিও নিয়ে কাজ করলে আপনি নর্মাল একটা কম্পিউটারে কাজ করতে পারবেন, যদি সেটার কোরেকটা এডিটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, সেক্ষেত্রে খুব ইজিলি আপনার কম্পিউটার সেটাকে হ্যান্ডেল করতে পারবে। সেম জিনিস 4K একটা ভিডিও আপনি যদি H.264 রেকর্ড করেন, সেটা আপনি যখন এডিট করতে বসছেন যে রেসপন্সটা পাবেন, আপনি যদি ডিফারেন্ট কোডেক্টে রেকর্ড করেন,
8.265 রেকর্ড করেন, আপনার কম্পিউটার কিন্তু আরও বেশি স্ট্রাগল করবে, বিকজ 8.265 যখন কোডেকটা থাকে ওটা অনেক বেশি কম্প্রেস থাকে, আপনার কম্পিউটারের প্রসেসর গ্রাফিক্স ইউনিটের আরও বেশি কাজ করতে হয় সেটাকে এডিটিংয়ের সময় সেটাকে প্লেব্যাক করার জন্য বা এক্সপোর্ট করছেন যখন রেন্ডারিং করার জন্য। সো এটা ডিপেন্ড করে আপনি কোন ফরম্যাটে কাজ করছেন। 4K জন্য এক ধরনের কনফিগারেশন আপনার দরকার, আপনার 1080pর জন্য এক ধরনের কনফিগারেশন দরকার। তবে আমার কাছে এখন যারা প্রশ্ন করে এটা, আমি বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে সাজেস্ট করি অ্যাপল সিস্টেমের জন্য, ম্যাক সিস্টেমের জন্য, বিকজ ম্যাকের যে নতুন কম্পিউটারগুলো আসছে, স্পেশালি M1 থেকে শুরু করে এখন M4 চলছে, খুবই অ্যাফোর্ডেবল কম্পিউটার। আপনি যদি ম্যাক মিনি M4 যে ভার্সন রয়েছে, 16GB র্যাম, 256GB মেমোরি, এইটা দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন। ইভেন আপনি টুকটাক 8K ভিডিও এডিট করতে পারবেন। নো ম্যাটার ইটস ফ্রম সনি ক্যামেরা অর রেড ক্যামেরা, ইট ডাজন্ট ম্যাটার, ইট ক্যান হ্যান্ডেল ইট অল। সো যারা এডিটর আছেন, ভিডিও এডিটিংটাকে প্রাধান্য দিচ্ছেন, অ্যাফোর্ডেবল একটা সিস্টেম খুঁজছেন, আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা ম্যাক মিনি M4 এই সিস্টেমটাকে নিতে পারেন। এইটা আপনারা আন্ডার 1 লাখে পেয়ে যাবেন যদি বেস মডেল নেন। আন্ডার 1 লাখ ইন্ডিয়ায় মনে হয় আরও কম দাম, ইন্ডিয়ায় মনে হয় আপনারা 60K বা 55K এরকম ভিতরে পেয়ে যাবেন। বাংলাদেশে এটার দাম 78K। আর যদি আপনার টাকার একটু বেশি থাকে, আমি সাজেস্ট করবো 16GB র্যামের ভ্যারিয়েন্টটা না নিয়ে আপনারা 24GB বা এর উপরে যে র্যাম ভ্যারিয়েন্ট সেটা নিতে পারেন। আমার কাছে ম্যাকের লিমিটিং ফ্যাক্টরটা মনে হয় র্যাম। সো আপনি যদি একটু বেশি র্যাম নেন, হেডরুমটা একটু বেশি রাখেন, আপনার ইজিয়ার হবে। স্পেশালি আপনি যদি আফটার এফেক্টসে কাজ করতে যান, সেক্ষেত্রে র্যামটাকে একটু বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এই মুহূর্তে যদি আমি জানতে চাই যে আপনি কি কনফিগার, আপনার কম্পিউটার বা পিসি আপনি যেটা ব্যবহার করছেন আর কি, সেটা কি কনফিগার? আমার দুইটা সিস্টেমই আছে, আমার একটা উইন্ডোজ সিস্টেম আছে আর একটা ম্যাক সিস্টেম আছে। দেখা যায় আমি এটাকে মিক্স আপ করে ব্যবহার করি, মাঝে মাঝে উইন্ডোজ ব্যবহার করি, মাঝে মাঝে ম্যাক ব্যবহার করি। যেহেতু আমি টিউটোরিয়াল তৈরি করি, অনেক অ্যাপ্লিকেশন থাকে যেগুলো উইন্ডোজে ঠিকঠাকভাবে কাজ করে না। আবার দেখা যায় অনেক সময় ম্যাকের জন্য অনেক ভিডিও, আপনার যেহেতু জানেন, আপনি যেহেতু কাজ করেন, স্পন্সরশিপের অনেক অফার টফার আসে, অনেক সফটওয়্যার নিয়ে আপনাকে কাজ করতে হয়। অনেক সিস্টেম ম্যাকে সাপোর্ট করে না, অনেক সফটওয়্যার দেখা যায় উইন্ডোজে সাপোর্ট করে না, এর জন্য ডিফারেন্ট সিস্টেম রাখা। সো আমি দুইটাই ইউজ করি। বর্তমানে আমি যেটা ইউজ করছি ম্যাক, সেটা পুরনো M1 ম্যাক, সেটাকে ইউজ করছি। আর উইন্ডোজ যেটা ব্যবহার করছি সেটাও পুরনো, আমার কম্পিউটার অনেক দিন ধরে আপগ্রেড করা হয়নি। আমি যেটা ব্যবহার করছি এটা কোর i5, এটা হলো আপনার 11 জেনের একটা কম্পিউটার ব্যবহার করছি, সাথে গ্রাফিক্স প্রসেসর আছে। আর ম্যাক যেটা ব্যবহার করছি এটা হলো ম্যাক মিনি M1 ভার্সন। এবার একটা জিনিস আমরা জানতে চাইবো, এটা তো গেল মোটামুটি যারা কম্পিউটারে বা পিসিতে বা ম্যাকে কাজ করবেন তাদের জন্য, কিন্তু যারা ধরুন মোবাইলে কাজ করবে, মোবাইলে ভিডিও এডিট করতে চায়, তাদের জন্য কোন অ্যাপ্লিকেশন সবথেকে বেশি সুইটেবল হবে বলে আপনার মনে হয়? সবই ভালো, কিন্তু আপনার কাছে আমার কাছে তো ক্যাপকাটই বেশি ভালো লাগতো, বাট ক্যাপকাট এখন যেহেতু সাবস্ক্রিপশন মডেলে কাজ করে, অনেকেই হয়তো অ্যাফোর্ড করতে পারে না। সো সেক্ষেত্রে অল্টারনেটিভ সেটা দেখতে পারে, ইনশটও ট্রাই করতে পারে। বা আমি যেটা ব্যবহার করি, আমি হলো অ্যাপল ইউজার, আমি আইফোন ইউজ করি। সো আইফোনের ক্ষেত্রে আমার অনেক আগেই পারচেস করা ছিল লুমা ফিউশন। এটা বেশ ভালো কাজ করে এবং এটা দিয়ে মোটামুটি অ্যাডভান্স কাজ করা যায়। লাইক আপনি প্রিমিয়ার প্রতি যেভাবে কাজ করছেন, অলমোস্ট সেরকম কাজ করা যায়। সো আমি আমার মোবাইলে যখন ব্যবহার করি, আমি ক্যাপকাট ব্যবহার করি না। এডিশনাল সাবস্ক্রিপশন ফি প্রত্যেক মাসে, মানে এত বেশি সাবস্ক্রিপশন দেওয়া লাগে প্রত্যেক মাসে, আর একটা নতুন সাবস্ক্রিপশন আমি দিতে চাচ্ছি না। এই কারণে আমি যেগুলো ওয়ান টাইম দিয়ে কেনা যায় এই ধরনের সফটওয়্যারকেই বেশি প্রেফার করি। আমার ক্ষেত্রে আমি মোবাইল ফোনে লুমা ফিউশন ব্যবহার করি। আমরা আসবো কিভাবে, কোথা থেকে এগুলো কাজ কোথায় পাবে, এই বিষয়টা সম্পর্কে তো অবশ্যই জানবো। তবে তার আগে আরেকটা বিষয় জানবো যে শুরুর দিকে আপনি কাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছেন বা কাদের কাছ থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছিলেন? পার্টিকুলারলি আমি আসলে তখন শুরুর দিকে যাদের ভিডিও দেখতাম বেশিরভাগই ছিল ফরেন ক্রিয়েটর। অনেকের ভিডিও এখন দেখিও না, অনেকের নামও ভুলে গিয়েছি। তবে ফিল্ম মেকিং রিলেটেড কন্টেন্ট যাদের বেশি দেখতাম, তাদের ভিতরে স্পেশালি আমার ভ্লগ সাইডে দেখতাম কেসি নেস্ট্যাটকে। তার যে স্টোরি টেলিংটা সেটা আমার ভালো লাগতো এবং তার ভিডিওগুলো ভ্লগ রিলেটেড হলেও তার প্রত্যেকটা ভিডিওতে শেখার মতন কিছু জিনিস ছিল। আমি মূলত তার ব্লগ থেকে দেখতাম তিনি কিভাবে তার ব্লগটাকে বলছে বা স্টোরি টেলিং করছে, এই জিনিসটাকেই দেখতাম এবং তার এডিটিং স্টাইলটা আমি একটু ফলো করার চেষ্টা করতাম। নেক্সট পিটার ম্যাকিনন, ফিল্ম মেকিং
যারা ভিডিও দেখে থাকে তারা নিশ্চয়ই জানে, একদম শুরুর দিককার একজন। নিশ্চয়ই। তার অনেক ভিডিও দেখতাম। দেন টেক রিভিউ যারা করে, MKBHD, তার ভিডিও তো সবাই দেখেছেন আপনারা। তো তার প্রোডাকশন কোয়ালিটিটা আমি ফলো করার চেষ্টা করতাম, যে এত সুন্দর ভিডিও তিনি তৈরি করছেন, অত বেশি ফ্যান্সি এডিট নেই, সিম্পলি জাস্ট ক্যামেরার সামনে বসে কথা বলছেন, কিছু বিরল চলে যাচ্ছে, বাট তিনি বিশ্বের সব থেকে টপ টেক রিভিউয়ার যাকে বলা যায়। হ্যাঁ, সো ওই জিনিসগুলো আমি একটু ফলো করার চেষ্টা করতাম, যে ক্লাস কন্টেন্ট করার জন্য আসলে কি কি জিনিস দরকার, ক্লাস কন্টেন্ট তৈরি করার জন্য কি আমার এডিটিংয়ে এই জিনিসটা করার দরকার আছে কিনা, কিংবা ওই জিনিসটা করার দরকার আছে কিনা। এই জিনিসগুলো মূলত এই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদেরকে আমি ফলো করি একদম শুরুর দিক থেকে, তাদের ভিডিও দেখে অনেকটা শেখা। জেমস ভাই, এখন একটা আমরা তো জানলাম আপনি কোথা থেকে মানে শুরুটা কীভাবে শুরু করেছিলেন। আমি এই মুহূর্তে আপনার চ্যানেলের মধ্যেই রয়েছি। আপনার চ্যানেল থেকে একটা ভিডিও আমাকে কিন্তু, একটা থাম্বনেল আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করছে, সেটা হচ্ছে এক ক্লিকে এডিট। আচ্ছা, এই একটা ভিডিও আপনি আপনার থাম্বনেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি, দাভিঞ্চি রিজলভের উপরে। এই এক ক্লিকে এডিট, এই বিষয়টা একটুখানি যদি আপনি এক্সপ্লেন করেন আমাদের, ভিডিওটা এক ক্লিকে কি এডিটিং সম্ভব আদৌ? এক ক্লিকে তো এডিটিং সম্ভব না, সেটা আপনিও জানেন, বাট কন্টেন্ট আপনার মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে মাঝে মধ্যে ক্লিক বেট টাইটেল বা থাম্বনেল করতেই হবে। তবে যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা মূলত এক ক্লিকে কাজ না করলেও সেটা আপনার কাজকে অনেক অটোমেট করে দিতে পারে। আমি সম্ভবত যে ভিডিওটার কথা বলছেন, আমি সম্ভবত অটোকাট নামে কোনো প্লাগইন নিয়ে ভিডিওটা করেছিলাম। এরকম কিছু একটা হবে সম্ভবত, আই এম নট শিওর, বিকজ এক ক্লিকে এডিট এরকম বেশ কয়েকটা আমার ভিডিও আছে, আপনি কোনটার কথা বলছেন আই এম নট শিওর। সো যদি অটোকাট নিয়ে কথা বলে থাকেন, সেটার কাজ হলো আপনাকে যে ভিডিওটা দিচ্ছেন, আমরা তো কথা বলার যখন রেকর্ড করছি আমরা কিন্তু ডিফারেন্ট ফেজে চুপ করে থাকি যখন কোনো কিছু ভুলে যাই। তো ওই প্লাগইনটা যেটা করতে পারে আপনি প্রিমিয়ার প্রোতে প্লাগইনটাকে রান করে দিলে অটোমেটিক্যালি আপনার যে ভিডিওর সাইলেন্ট পার্টগুলো রয়েছে সেগুলোকে ট্রিম করে ডিলিট করে দিবে। সো আপনাকে ওই হ্যাসেলটা নিতে হবে না সাইলেন্ট পার্টিকুলার ডিলিট করার। তো এইটা আপনার সব ভিডিওর জন্য কাজ করবে না। আমি এখন রেকর্ড করছি, আমি জানি এই এডিটিং প্রসেসটা যদি আমি আমার এডিটিং ফেজে গিয়ে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কীভাবে রেকর্ড করতে হবে। আপনি এখন আউটডোরে একটা সিন নিয়ে অটোকাট যদি প্লাগইনটা রান করে দেন, ওটা কিন্তু কাজ করবে না, কারণ আউটডোরে ডিফারেন্ট নয়েজ থাকে, সাউন্ড থাকে, এটা যেহেতু সাউন্ডের উপর নির্ভর করে কাজ করে। সো আপনাকে ওইটা সাইলেন্ট পার্টটা ডিলিট করে দেবে, দেন অটোমেটিক্যালি আপনাকে একটা ট্রান্সক্রিপশন রেডি করে দেবে, অটোমেটিক্যালি আপনার ডিফারেন্ট ক্লিপে জুম অ্যাপ্লাই করে দেবে। যখন আমরা এডিট করি দেখা যায় কার্ডগুলোকে হাইড করার জন্য একটা ক্লিপ থেকে আর একটা ক্লিপে একটু জুম করে দিই বা জুম আউট করে দিই, সেই জিনিসটাও অ্যাপ্লাই করে দিবে। এর সাথে সাথে ক্যাপশন অ্যাড করে দেবে। সো আমরা ক্যাপশন অ্যাড করি, আপনি ক্যাপশন অ্যাড করতে পারবেন এটার সাহায্যে। এই কারণে ওখানে বলা হয়েছে অটোকাট। তো এরকম অনেক টুলসই এখন অ্যাভেলেবেল রয়েছে ডিফারেন্ট সফটওয়্যারের জন্য, প্রিমিয়ার প্রো, রিজলভের জন্য ডিফারেন্ট প্লাগইন রয়েছে, যেগুলো এআই ড্রিভেন প্লাগইন। এগুলো ব্যবহার করে কাজটাকে এক ক্লিকে না করা গেলেও অনেক সহজ করা যায়। আচ্ছা, এআই কি আগামী দিনে ভিডিও এডিটারদের একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে ভিডিও এডিটিং সম্পর্কে? আমার তো মনে হয় আরও বেশি হেল্প করবে। এই যে প্লাগইনের কথা বললাম, এই ধরনের আরও অনেক প্লাগইন ডেভেলপমেন্টে রয়েছে, আন্ডার ডেভেলপমেন্ট। সেগুলো যখন চলে আসবে তখন কাজ অনেক ইজিয়ার হয়ে যাবে। এখন অনেক এআই ফিচার আছে অনেক এডিটরে, স্পেশালি অনলাইন এডিটর যেগুলো রয়েছে, যেখানে আপনি একটা ভিডিও তাদেরকে দিয়ে দেবেন, আপনার ওই লং ভিডিও থেকে ডিফারেন্ট শর্ট তারা তৈরি করে দেবে, একদম বিরল টেরোল সহ, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলেই সে অটোমেটিক্যালি সেখান থেকে আপনাকে রেডি করে ডেলিভার করবে। দেন একটা টুলস আমি দেখেছি, সেখানে হলো আপনার যে ভিডিওটা আছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে পারবেন উইথ লিপসিঙ্ক। সো ওইখানে এআইটা আপনার লিপসিংটাকেও আপনার ওই প্রথমে যে ভয়েস ওভার রয়েছে সেই ভয়েস ওভারটাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করবে, অ্যান্ড সেই ট্রান্সলেট অনুযায়ী আপনার মুখের যে মুভমেন্ট সেটাকেও ম্যাচ করে দেবে। সো এরকম আরও অনেক ফিচার আন্ডার প্রসেসে আছে, ডেভেলপমেন্টের আছে, যেগুলো খুব শীঘ্রই হয়তো আমরা ডিফারেন্ট জায়গায় দেখতে পারবো, হয়তো প্রিমিয়ার প্রোতে বা রিজলভে বা ক্যাপকাটে এরকম অনেক ফিচার চলে আসবে। আমার মনে হয় ডেফিনেটলি এটা চ্যালেঞ্জ দিবে না এডিটরদেরকে, বাট তাদের কাজকে আরও অনেক সহজ করে দেবে। বিকজ আপনি যখন
এডিট করছেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, সেটাকে ট্রান্সলেট করাটা একটু ডিফারেন্ট, অথবা আপনি যখন একটা ভিডিও শ্যুট করছেন অ্যাগেন আপনার অন্য ল্যাঙ্গুয়েজে সেটাকে রিশ্যুট করাটা ডিফিকাল্ট। সো এই জায়গা থেকে আপনাকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে এই টুলসগুলো আরও হেল্প করতে পারে। এই মুহূর্তে ইউটিউবে যে ভিডিও এডিটিংয়ের যে ট্রেন্ডটাকে আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে একটা থাম্ব রুল রয়েছে যে ভিডিও এডিটিংয়ে অন্তপক্ষে 3 সেকেন্ড বা 3 সেকেন্ড অন্তর বা 4 সেকেন্ড অন্তর ফ্রেম পরিবর্তন করে ফেলা হয়, যেটা অনেক বেশি কিন্তু এনগেজিং হয় ভিডিও। এটা আমি বলছি না কোনো রুলসের মধ্যে পড়ে না, এটা হয়তো একটা থাম্ব রুল। তো এই এইটাকে ফলো করে কিন্তু এই মুহূর্তে যে ভিডিও এডিটিং, লেটেস্ট যে ভিডিও এডিটিং ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে যে খুব দ্রুত মানে কন্টিনিউয়াসলি একের পর এক বিরল আসছে, নতুন নতুন ফ্রেম পরিবর্তন হচ্ছে, আফটার এফেক্টের গ্রাফিক্স ডিজাইনের দারুণ এক একটা ইমপ্লিমেন্টেশন আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। এবার ওভারঅল দেখতে ভালোই লাগছে, কিন্তু সামহাও কোথাও আমার মনে হয় যেন যে ভিতরে যে কন্টেন্টটা সেভাবে কিন্তু কন্টেন্টের থেকে ভিডিও এডিটিংটা সবথেকে মুখ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, যেটা অডিয়েন্সকে দাঁড় করিয়ে রাখছে। এবং যে অডিয়েন্স এই ধরনের ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি দেখছেন তাদের কাছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তিনি ভিডিওটা দেখছেন সেই উদ্দেশ্যটা থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে ভিডিও এডিটিংটা। শেষ পর্যন্ত ভিডিও এডিটিংয়ের মধ্যেই তিনি আটকে থাকছেন এবং একের পর এক তিনি নতুন নতুন ভিডিও দেখে যাচ্ছেন, কিন্তু তার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কখনো ফুলফিল হচ্ছে না। এই যে ভিডিও এডিটিং, যেখানে অনিচ্ছাকৃত অপ্রয়োজনীয়ভাবে বিরল অ্যাড হচ্ছে, নানান ধরনের ট্রানজ্যাকশান আসছে, ইত্যাদি ইত্যাদি আসছে, যেটা নতুন ইউটিউবারদের কিন্তু যারা নতুন ভিডিও এডিটিং শিখছে তাদের কাছে কিন্তু বিরাট বড় একটা কমপ্লেক্স একটা ব্যাপার বলে মনে হচ্ছে, জটিল একটা প্রক্রিয়া বলে মনে হয় যে কীভাবে এই জিনিসটাকে তারা করতে পারে। আপনি কি এই ধরনের কোনো ভিডিওর সম্মুখীন হয়েছেন বা এই ধরনের ইউটিউবে এই ধরনের ভিডিও এডিটিং তার মুখোমুখি হয়েছেন? আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ভিডিও এডিটিংয়ের এই যে একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে আপনি কিভাবে দেখছেন? ওয়েল, আমি তার আগে আপনাকে একটা প্রশ্ন করি, এরকম অনেক ভিডিও তো আপনি দেখেছেন, লাস্ট কোন ভিডিওটার কথা আপনার মনে পড়ছে বলেন তো, এরকম এডিট করা ভিডিও? বিশেষ করে আমার পার্সোনালি মনে হয় যে টেক ইউটিউব, না, আপনার পার্টিকুলার একটা ভিডিওর কথা বলেন, দাদা আমি এই ভিডিওটা দেখেছি, আমার এটা মনে আছে, একটু বলতে পারবেন? আপনাকে যদি আমি দেখানো না, আপনি দেখেছেনই আমি বললাম। সো আমার মানে কোশ্চেনের উদ্দেশ্যটা হলো এরকম যে আপনি এই ভিডিওগুলো দেখছেন, রাইট? দেখে আপনি কি ভিডিওগুলো আসলে মনে রাখছেন বা আপনার মনে কি দাগ কাটছে? সেই প্রশ্নটার যদি উত্তর পেয়ে যান তাহলে আপনি এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। এটাকে মূলত রিটেনশন এডিট বলা হয়ে থাকে, হাই রিটেনশন এডিট। এটা অনেকে 2 সেকেন্ড, অনেকে 1 সেকেন্ড, অনেকে 4 সেকেন্ড পরপর ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে আসে, যাতে করে দর্শক যারা আছে তাদেরকে জোর করে আটকে রাখা যায় কন্টেন্টের ভিতরে। সো রিটেনশন এডিটটা আমি নিজে পার্সোনালি এনজয় করি না, আমি দেখতেও এনজয় করি না, বা সেটা নিয়ে কাজ করতেও আমি এনজয় করি না। এর কারণে হয়তো আমার কোনো ভিডিওতে এরকম রিটেনশন এডিট দেখবেন না। আমি স্টোরি টেলিং টাইপ ভিডিও পছন্দ করি, আর নিজের ভিডিওগুলো একটু সিম্পল রাখার পছন্দ করি, যাতে মানুষজন খুব ইজিলি বুঝতে পারে। এটা হলো আমার থিওরি। এখন এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে, অনেকে রিটেনশন এডিট হয়তো পছন্দ করে, যেটা আমি জানি না। তবে আমার কাছে পার্সোনালি মনে হয় এরকম হাইলি এডিটেড যে ভিডিওগুলো রয়েছে রিটেনশন এডিট, এইটা হয়তো আপনাকে একটা শর্ট টাইমের জন্য ডোপামিন দিবে। আই মিন আপনি যখন কন্টেন্টটা দেখছেন সেটার ভিতরে এঙ্গেজ থাকবেন, বাট সেই কন্টেন্ট থেকে আপনি ইনফরমেটিভ কিছু নিয়ে আসতে পারবেন না, বা মনে রাখার মতন কোনো জিনিসগুলো হয়তো সেখানে আপনি খুঁজে পাবেন না। বিকজ আমাদের ব্রেইনটা কিন্তু যন্ত্র না, বা আমাদের ব্রেইনটা প্রসেসর না যে প্রত্যেক বছর আপগ্রেড হচ্ছে। আমাদের ব্রেনের কিছু লিমিটেশন আছে। আপনি প্রত্যেক সেকেন্ডে বা 3-4 সেকেন্ড পর নতুন জিনিস যখন নিয়ে আসছেন, ব্রেনের উপর একটা প্রেশার পড়ে। আমার কাছে মনে হয় এই কারণেই হয়তো আমরা শর্ট টার্মের জন্য ব্রেনে সেই জিনিসগুলো থাকে বা ছাপগুলো থাকে, যার কারণে আমরা কন্টেন্টে এঙ্গেজ হয়ে থাকি। বাট সেই ভিডিওটা শেষ হয়ে গেলে পরে আমাদের ব্রেনও সেটাকে রিলিজ করে দেয়, ওই চাপ হয়তো ব্রেন নিতে পারে না। এটা আমার কাছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মনে হয়, এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে। রিটেনশন এডিট কাজ করে ইন এ সেন্স যে রিটেনশন এডিট যদি আপনি করেন, আপনি হাইলি রিটেনশন পাবেন আপনার ইউটিউব ভিডিও থেকে বা কন্টেন্ট থেকে বা রিলস থেকে, যার কারণে সেটা হয়তো আরও বেশি বেশি মানুষের কাছে চলে যাবে বা রিকমেন্ডেড হবে। এখন আপনি যদি শুধুমাত্র ভিউ চান, আপনি যদি শুধুমাত্র রিকমেন্ডেশন চান, তাহলে ডেফিনেটলি গো ফর ইট। এখানে কোনো ভুলের কিছু নাই।
বাট আপনি যদি চান আপনার পার্সোনাল একটা ব্র্যান্ড তৈরি করতে, আপনার পার্সোনাল একটা স্টাইল ক্যারি করতে, তাহলে আপনি যেখানে আছেন সেখানে স্টিক থাকেন, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন হালকা পাতলা, বাট নট প্রত্যেক 2 সেকেন্ড 3 সেকেন্ড পর পর নতুন নতুন জিনিস আসবে এই টাইপের কাজ না করাটাই আমার কাছে মনে হয় ভালো হবে। আর যদি শুধুমাত্র আপনার এটা কমার্শিয়াল কন্টেন্ট হয়, শুধুমাত্র যদি কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে চান, তাহলে ডেফিনেটলি গো ফর ইট। এখান থেকে আপনি অনেক ভিউ পাবেন, অনেক এঙ্গেজমেন্ট পাবেন। খুব সুন্দর এই বিষয়টা আমার কাছে অজানা ছিল, এই যে রিটেনশন এডিট এই সব টার্মটা আমার জেনে খুব ভালো লাগলো যে এক্স্যাক্টলি সঠিক জায়গাটাকে আপনি ধরতে পেরেছেন, যেটা আমি বলতে চাইছি। তো এই মুহূর্তে কিন্তু এই ধরনের ভিডিও কম নয়, ইউটিউবের প্ল্যাটফর্মে এরকম প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু আপনি যেটা প্রশ্নটা আমাকে করেছিলেন, সত্যি বলতে আমিও এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারলাম না যে কোন চ্যানেলে কাদের কোন ভিডিওতে আমি এই জিনিসগুলোকে দেখেছি, কিন্তু দেখেছি এবং নিয়মিতভাবে আর আমরা এই একটা অসুবিধা হলো কি দাদা, মানে এটা এমন নয় যে মানে এই স্টাইলটা এত বেশি এখন কমন হয়ে গিয়েছে, একটা ভিডিও থেকে আর একটা ভিডিওকে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না। সেই সব ভিডিওতে 3D ক্যামেরা মুভমেন্ট, সেই সব ভিডিওতে গ্রিড লাইন, একই প্যাটার্ন, একই ইফেক্ট, সাউন্ড ইফেক্ট, একই সেখানে ট্রানজিশন। সো মানে ওই যে বললাম পার্সোনালাইজ কন্টেন্ট আসলে থাকে না, অন্য কন্টেন্টের সাথে মিক্স আপ হয়ে যায়। এক থেকে নতুন নতুন ক্রিয়েটার আসছেন, কিন্তু মনে হচ্ছে যেন একজন কন্টেন্ট ক্রিয়েটারই এই ভিডিওগুলো তৈরি করছেন, একজনেরই। আপনি যদি একটু বড় ক্রিয়েটরদেরকে ফলো করেন, যেরকম আমি যদি জনি হ্যারিসের কথা বলি, দেন আমি যদি MKBHD-র কথা বলি, এরকম যারা একদম টপ লেভেলে আছে, তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করছে না, তারা কিন্তু তাদের যে বেসিক আছে তাদের সেই বেসিকেই আছে। জেমস ভাই, তাহলে এইখানে আমরা যে পর্যায়ে পৌঁছে গেছি, প্রায় শেষের দিকে পৌঁছে গেছি, এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যারা ভিডিও এডিটার হতে চাইছেন বা ভিডিও এডিটিংটাকে প্রফেশন হিসাবে দেখতে চাইছেন, তাদের জন্য কী কী উপায় রয়েছে বা কী কী সোর্স রয়েছে বা কোথা থেকে তারা কাজ পেতে পারে, এই বিষয়টাতে আসবো। তবে তার আগে আরেকটা কোশ্চেন আমার এই মুহূর্তে মাথায় ঘুরছে, যেটা যে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি খুব সংক্ষেপে 5টি গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিও এডিটারদের অবশ্যই এই 5টি বিষয়ে ফোকাস থাকা উচিত বা সেইগুলো সম্পর্কে একটু সচেতন থাকা অবশ্যই উচিত, তাহলে তার ভিডিওটা আরও বেশি স্মুথ একটা চলন আমরা তার মধ্যে দেখতে পাবো। যদি এরকম 5টি বিষয়কে আমি আপনার কাছ থেকে জানতে চাই, কোন 5টি বিষয়কে আপনি উল্লেখ করবেন যেটাকে সব থেকে বেশি এডিটারদের প্রায়োরিটি দেওয়া উচিত? প্রথমত আমি বলবো, আমরা ভিডিও এডিট যখন করি ভিডিওটাকে বেশি প্রাধান্য দিই, অডিওর কথা অনেকেই হয়তো ভুলে যাই। ওকে, অডিওটা অনেক বড় একটা অংশ ভিডিওর। সো ভিডিও যখন আপনারা কাজ করছেন, ডেফিনেটলি অডিওটাকে গুরুত্ব দেবেন। অনেকেই বলে থাকেন আপনার ভিডিওর 50%ই হলো অডিও। সো আপনি যে অডিওটা নিয়ে কাজ করছেন সেটাকে আর একটু বেটার কীভাবে করা যায় সেটার দিকে একটু নজর দেবেন। দেন হলো স্টোরি টেলিংয়ের দিকে আপনারা নজর দেবেন। যে ভিডিওটা নিয়ে কাজ করছেন সেটা যে ভিডিওই হোক, ডকুমেন্টারি ভিডিও হোক, এন্টারটেনমেন্ট হোক, টিউটোরিয়াল হোক কিংবা রিভিউ, সেখানে যেন একটা চেইন থাকে। আমরা যেরকম মালা গাঁথি, একটা পুঁথি পরপর সাজিয়ে সাজিয়ে ঘুরে আবার একই বিন্দুতে মিলিত হয়। সো আমাদের ওই জিনিসটা যেন আমরা জাস্ট ডিফারেন্ট এলিমেন্টটাকে সাজিয়ে সাজিয়ে একটা মালা তৈরি করতে পারি, একটা জায়গায় যেন সেটা সংযোগ হতে পারে, মানে সেই ভিডিওর যেন একটা উদ্দেশ্য থাকে, গোল থাকে, বা সেখান থেকে মানুষজন ইনফরমেটিভ কিছু পায়, এরকম একটা গোল নিয়ে আমাদের কাজ করা উচিত। যে স্টোরি টেলিংকে কীভাবে ইনকর্পোরেট করা যায়, আমাদের ভিডিও থেকে ভ্যালু মানুষ কীভাবে পাওয়া যাবে, পেতে পারবে, সেই জিনিসটা কীভাবে দেওয়া যায়। অ্যান্ড দেন বলবো, মেক ইট সিম্পল অ্যান্ড ইম্প্যাক্টফুল। ডোন্ট গো ফর দ্য রিটেনশন এডিট অর কমপ্লেক্স এডিট করলেই যে আপনার ভিডিওটা বেটার হবে সেটা না। চেষ্টা করেন আপনি যেটা নিয়ে কাজ করছেন সেই ভিডিওর জন্য কোন জিনিসটা দরকার। যদি দরকার হয় রিটেনশন এডিট, কমপ্লেক্স এডিট, গো ফর ইট। বাট আপনার যদি মনে হয় এখানে এই জিনিসটার দরকার নেই, দেন ডোন্ট ডু ইট। সব কিছু কিন্তু ওভারডু করা ভালো না। মেক ইট সিম্পল বাট ইম্প্যাক্টফুল। আপনি যে কাজটা করছেন সেটাকে সিম্পলি রাখলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়। আপনি চিন্তা করেন একটা ঘর, সেখানে জিনিসপত্র কম, বাট জিনিসটা সাজানো গোছানো আছে, দেখতে ভালো লাগবে, তাই না? তবে একটা ঘর, সেখানে অনেক জিনিসপত্র আছে, তবে যদি সেটা সাজানো গোছানো না থাকে, সেখানে কি আপনি গিয়ে কমফোর্টেবল ফিল করবেন? কখনোই না, তাই না? সো আপনার যে ভিডিও আছে সেটাকে এলিমেন্ট কম থাকুক, সেটা সিম্পল থাকুক, কোনো সমস্যা নেই। সেই ভিডিও তার যে গোল আছে সেটা ফুলফিল করবে। তবে আপনার সেই যে ভিডিও আছে সেখানে যদি আননেসেসারি জিনিসপত্র আপনি নিয়ে আসেন, সেখান থেকে আপনি ডেফিনেটলি বেটার কিছু নিয়ে আসতে পারবেন না। দেন ভিডিওতে আরেকটা বিষয় হলো স্টোরি টেলিংয়ের পাশাপাশি কম্পোজিশনের একটা বিষয় থাকে। দেন আপনি যখন কাজ করছেন
কালার গ্রেডিংয়ের একটা বিষয় থাকে। সো অনেকেই আছে কালার গ্রেডিংটাকে ওভার ইউজ করে থাকে, অনেকে অনেক বেশি ভাইব্রেন্ট স্যাচুরেট করে ফেলে কালারটাকে। এইখানেও সেম জিনিসটাকে আপনাকে ফলো করতে হবে, ডোন্ট ওভারডু, কিপ ইট ভেরি সিম্পল। যতটুকু আপনার দরকার ততটুকুই রাখেন। অনেকে মনে করেন কালারটা বেশি করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, মোটেও সেরকম না। আপনি সব কিছুকেই মিনিমাল রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওটা আরও বেশি পলিশড মনে হবে, প্রফেশনাল মনে হবে। এইটাই আমার কাছে মনে হয় সবথেকে বড় হ্যাক, যে আপনার জিনিসটাকে সিম্পল কীভাবে রাখা যায় এবং সেটাকে ক্লিন কীভাবে রাখা যায়। যত বেশি সিম্পল অ্যান্ড ক্লিন রাখবেন আপনার টাইমলাইনটাকে, আপনার ভিডিওটাকে, সেই জিনিসটা তত বেশি প্রফেশনাল লাগবে, আমার কাছে সেটা মনে হয়। বন্ধুরা, আমরা খুব গুরুত্বপূর্ণ 5টি বিষয় আমরা জানলাম, যেগুলোকে অবশ্যই এডিটর হিসাবে আপনাকে মনে রাখতেই হবে। আর এরপরে আমরা সরাসরি আজকে পডকাস্টটাকে অনেক দীর্ঘ সময় ধরে আমরা কন্টিনিউ করছি, তো আর দীর্ঘায়িত করব না। তবে শেষে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো অবশ্যই আমাদের আগামী দিনে যারা এডিটর রয়েছেন তাদের জানতে হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিও এডিটিং শিখে শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া আর কি অন্য কিছু করা সম্ভব? ভিডিও এডিটিং শিখে অনেক কিছু করাই সম্ভব। আপনি ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্স কাজ করতে পারবেন, আপনি ভিডিও এডিটিং শিখে কোর্স করতে পারবেন, মানুষকে শেখাতে পারবেন। ভিডিও এডিটিং শিখে আপনি ডিফারেন্ট প্রিসেট তৈরি করতে পারবেন, সেগুলোকে আপনি সেল করে প্যাসিভ ইনকাম করতে পারবেন। অনেক অনেক পসিবিলিটি আছে। শুধুমাত্র যে আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেটা না, শুধুমাত্র যে আপনাকে ফ্রিল্যান্স কাজ করতে হবে সেটা না। শুধুমাত্র ভিডিও এডিটিং যদি আপনি জানেন, আপনার অনেকগুলো দুয়ার খুলে যাবে, সেগুলোকে ব্যবহার করে আপনি ডিফারেন্ট কাজ করতে পারবেন। সো অনেকেই মনে করেন আমি ভিডিও এডিটিং শিখে শুধুমাত্র ফ্রিল্যান্স কাজ করব, শুধুমাত্র রিলস এডিট করব, বিষয়টা ওরকম মোটেও না। আমি নিজে ভিডিও এডিট করে থাকি, তবে আমি ভিডিও এডিটের মাধ্যমে যে ইনকাম করে থাকি সেটা কিন্তু আমি কোনো ফ্রিল্যান্স কাজ করে করছি না, বর্তমান সময়ের কথা বলছি। আগে হয়তো ফ্রিল্যান্স কাজ অনেক করেছি, বাট আমি কিন্তু টোটালি কোনো ফ্রিল্যান্স কাজ এখন করি না। পুরোপুরি আমার যে আর্নিং হয়ে থাকে পুরোপুরিটাই কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশন থেকে হয়ে থাকে, ডিফারেন্ট ক্লায়েন্টের সাথে কাজ করি, স্পন্সরশিপ থেকে হয়ে থাকে, দেন আমার কিছু প্রিসেট আছে সেগুলো সেলের মাধ্যমে হয়ে থাকে, আমার কোর্স আছে সেটার সেলের মাধ্যমে হয়ে থাকে। সো শুধুমাত্র ভিডিও এডিটিং জানলে আপনাকে এডিটর হতে হবে, বিষয়টা কিন্তু ওরকম না। ডিফারেন্ট সেক্টরে আপনি কাজ করতে পারবেন। আপনি যে আপনার সাম্প্রতিক সময় ভিডিওগুলো তো দেখতে পাচ্ছি যে প্রচুর গেজেটের আপনি প্রোডাক্টের আপনি রিভিউ করছেন, আনবক্সিং করছেন। স্পন্সরশিপের সম্পর্কে যদি আমাদের অডিয়েন্সকে যদি একটু জানান যে এই সম্ভাবনাটাও রয়েছে স্পন্সরশিপের, কতটা পসিবিলিটি রয়েছে যেখান থেকে ভালো ইনকাম হতে পারে, তো এটা সম্পর্কে যদি আপনি কিছু জানাতে পারেন। ভিডিও এডিটিংয়ের যেহেতু আমি কন্টেন্ট তৈরি করতাম, যখন আমি শিফট করি আমার কন্টেন্টটা রিভিউতে, তখন আমি চিন্তা করেছি আমার যে এক্সিস্টিং অডিয়েন্স আছে তাদেরকে আমার ভ্যালু দিতে হবে, তারা যে আমাকে সাবস্ক্রাইব করেছে সেই রেসপেক্টটা তাদেরকে আমার দিতে হবে। এই কারণে কিন্তু আমি ড্রাস্টিকভাবে আমার কন্টেন্টটাকে শিফট করে ডিফারেন্ট একটা জনারে যাই নাই। আমি জানি যারা ভিডিও এডিট করে থাকে তাদের ভিডিও এডিটিং গিয়ার্সে তাদের ইন্টারেস্ট আছে, তাদের ক্যামেরাতে ইন্টারেস্ট আছে, কারণ যারা ভিডিও এডিটর তারা কোনো না কোনোভাবে ভিডিও প্রোডাকশনের সাথে জড়িত। সো এই জিনিসগুলোতে তাদের ইন্টারেস্ট থাকে, মাইকের সাথে তাদের ইন্টারেস্ট থাকে, লাইটসের সাথে ইন্টারেস্ট থাকে, ফিল্ম মেকিংয়ের ডিফারেন্ট টিউটোরিয়ালের উপর ইন্টারেস্ট থাকে। সো আমি এই জিনিসগুলোকেই ঘুরে ফিরে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আমি ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেছি। টুকটাক আমার চ্যানেলে আপনি যদি খেয়াল করেন দেখবেন দু একটা মোবাইলের রিভিউ আছে, স্মার্ট ওয়াচের রিভিউ আছে। সো আমি করি নাই যে ট্রাই সেটা না, বাট আমি দেখেছি এগুলোতে আমার অডিয়েন্সের ইন্টারেস্ট কম। সো আমি ডিফারেন্ট যখন সেক্টর নিয়ে কাজ করা শুরু করছি বা আমার কন্টেন্টটাকে যখন আমি অনেক বেশি মিক্স আপ করে ফেলছি, এতে করে আমার অডিয়েন্স তারা ইন্টারেস্ট পাচ্ছে না, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। সো আমি নিজেকে একটু ন্যারো ডাউন করে রাখার চেষ্টা করি। যখন আমি রিভিউ করছি প্রোডাক্টগুলো ভিডিও কন্টেন্ট রিলেটেড প্রোডাক্ট কিনা সেগুলো দেখে দেন কাজ করার চেষ্টা করি। আর যখন আপনি রিভিউ করছেন তখন ডিফারেন্ট অপরচুনিটি চলে আসে। সাপোজ আপনি যখন কোনো মাইক্রোফোনের রিভিউ করছেন, সেই রিভিউটা শুধুমাত্র আপনার অডিয়েন্স দেখছে সেটা কিন্তু না। আপনার এই রিভিউটা যখন একটা ভালো অ্যাট্রাকশন পাবে তখন কিন্তু এটা ডিফারেন্ট মাইক্রোফোন ম্যানুফ্যাকচার কোম্পানির কাছেও চলে যায়। তাদের কিন্তু ডিফারেন্ট এজেন্ট আছে, এজেন্সি আছে যারা প্রতিনিয়ত এগুলোকে রিসার্চ করে থাকে। সো আপনার একটা মাইক্রোফোনের রিভিউ যখন ভালো র্যাঙ্কিংয়ে চলে আসবে বা ভালো ভিউ আসবে, তখন অটোমেটিক্যালি ডিফারেন্ট মাইক্রোফোন কোম্পানি কিন্তু আপনাকে রিচ করবে।
তাদের নেক্সট মাইক্রোফোন রিভিউর জন্য বা তাদের এক্সিস্টিং মাইক্রোফোন রিভিউর জন্য। সো এইভাবে কিন্তু আপনার রিভিউ ইউনিটগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। আর আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন ডিফারেন্ট অপরচুনিটি আসে, অনেকে আছে আপনাকে প্রোডাক্ট দিয়ে হেল্প করবে রিভিউ পারপাসে। সো একটা কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিল, আপনি সেটাকে টেস্ট করে আপনার মতামত দিলেন। অনেক কোম্পানি আছে এন্ডোর্সমেন্ট আপনাকে করবে, আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে তাদের ভিডিও করছেন সেটার জন্য যে কস্টিং সেটা আপনাকে দিচ্ছে। অনেকে রেমুনেশন স্পন্সরশিপ আপনাকে দেবে। সেক্ষেত্রে আপনি যখন ভিডিও করছেন সেই ভিডিও আপনার চ্যানেলের যে অডিয়েন্স আছে সেটার উপর ডিপেন্ড করে, আপনার সাবস্ক্রাইবার সব কিছুর উপর ডিপেন্ড করে হয়তো তারা একটা ওয়ান টাইম অ্যামাউন্ট আপনাকে দিবে সেই ভিডিও প্রোডাকশনের জন্য। সো এইভাবে ইনকাম হয়ে থাকে। আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করি, বাংলাদেশে বেশিরভাগ ম্যানুফ্যাকচার কোম্পানি ডিরেক্টলি কাজ করে না, লাইক সনি, ডিজিআই, দেন যত কোম্পানিগুলো আছে ডিরেক্টলি কাজ করে না। বেশিরভাগ প্রোডাক্টই বাংলাদেশে আসে ডিফারেন্ট ডিলারের মাধ্যমে বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে। সো এইখানে ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করাটা একটু টাফ। তারপরেও আমি কিছু কিছু কাজ করিনি এমন না, তবে সেই প্রোডাক্টগুলো পাওয়ার ক্ষেত্রে আমাকে একটু জটিলতা ফেস করতে হয়। লাইক যখন প্রোডাক্টটা তারা কুরিয়ার করে পাঠায়, ডিএইচএল কিংবা অন্যান্য যে কুরিয়ারগুলো আছে, তখন কাস্টমস থেকে রিলিজ করতে ঝামেলা হয় অনেক। দেন কাস্টমস ফি অনেক সময় ভৌতিক আকারে বেড়ে যায় অনেক। সো এই ধরনের অনেক ঝামেলা ফেস করেছি। সো বাইরে থেকে প্রোডাক্ট পাঠিয়ে কাজ করাটা খুব কম হয়। আমি কমফোর্টেবল দেশের মাঝখানে যদি মাঝখান থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। সো আমার বেশ কিছু শপের সাথে কন্ট্রাক্ট আছে ওরকম ইয়ারলি, তারা আমাকে ইয়ারলিভাবে প্রোডাক্ট সাপ্লাই দেয়। মানে যত প্রোডাক্ট আসছে আমাকে তারা ভিডিও কন্টেন্ট মেকিংয়ের জন্য প্রোভাইড করে এবং আমি তাদেরকে ওই যখন প্রত্যেক বছর শেষ হয় তাদের সাথে নতুন করে কন্ট্রাক্টে যাই যে প্রত্যেক বছর তাদের সাথে কাজ করব, কত টাকায় বা কীভাবে কী করা যায়। এভাবে আসলে এক এক শপের সাথে এক একভাবে আমার কন্ট্রাক্ট থাকে। দেখুন, ইউটিউব বা যাই বলুন না এখন, এখানে একটা আনলিমিটেড অপরচুনিটি রয়েছে। যে কোনো সেক্টরে একটা আনলিমিটেড অপরচুনিটি রয়েছে। তো এই অপরচুনিটিটাকে আপনি কীভাবে বাড়াতে পারছেন, কতটা এগিয়ে নিয়ে যেতে পারছেন, সেটা সম্পূর্ণ তো নির্ভর করছে আপনারও নিজের ওপরে। আমাদের জেমস ভাইকে একদম শেষে আমি সেই জন্য জিজ্ঞাসা করব, এই ইনকাম সম্পর্কে আমাদের আগামী দিনের যারা এই সেক্টরটাতে কাজ করতে আসতে চাইছেন বা কাজ করছেন, যারা দীর্ঘদিন ধরে কাজ করে তেমনভাবে খুব একটা ভালো রেজাল্ট এখনও পর্যন্ত পাননি, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওর শেষে আপনার কি মেসেজ থাকবে? কতটা সম্ভাবনা রয়েছে এখান থেকে একটা ভালো ক্যারিয়ার তৈরি করার? ডেফিনেটলি ভিডিও এডিটিং থেকে আপনি অনেক ভালো একটা ইনকাম করতে পারবেন। আর এইখানে জিনিসটা আসলে ফিক্সড কোনো অ্যামাউন্ট না, এটা কিন্তু আপনি যত কাজ করবেন জিনিসটা অনেক তত ইনক্রিজ হবে। আপনার কোন সেক্টরে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে, কোন মার্কেট প্লেসে কাজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে, আপনি ক্লায়েন্ট কীভাবে হান্ট করছেন সেটার উপর ডিপেন্ড করে। অনেকে আছে মার্কেট প্লেসে কাজ করে, সেক্ষেত্রে আপনার একটা প্রফিট মার্জিনের নির্দিষ্ট পার্সেন্টেজ সেই মার্কেট প্লেসে দিতে হয়। আবার যদি আপনি ডিরেক্টলি লিঙ্কডইন কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্ট হান্ট করে কাজ করেন, সেক্ষেত্রে পুরোটাই কিন্তু আপনার কাছে চলে আসছে। সো বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এবং আপনি কতটা কাজ করছেন সেটা ডিপেন্ড করে। সিঙ্গেল একজন মানুষ আমার মনে হয় যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করে খুব ইজিলি অল্প দিনের ভিতরেই $1000 যে মার্ক সেটাকে ক্রস করতে পারবে। আর যদি নিজেকে আরেকটু পুশ করে, হয়তো যদি ভালো কাজ টাজ করে, বড় বড় প্রোডাকশনের সাথে কাজ করে বা বড় বড় চ্যানেলের সাথে কাজ করে তাদের ভিডিও নিয়ে, তাহলে ইজিলি $2000 বা $3000 মতন ইনকাম করা পসিবল একজন মানুষের ক্ষেত্রে। তবে এর উপরে যদি আপনি যেতে চান, আমার মনে হয় নিজেকে পুশ না করে সেক্ষেত্রে আপনার আন্ডারে যদি আরও কাউকে হায়ার করে নিয়ে আসেন যাদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন, তখন জিনিসটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনি যদি কোনো এজেন্সি দেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এরপর থেকে যখন আপনার যে ইনকামটা আছে $2000 বা $2500 বা $3000 আপনি এরপরে আর পুশ করতে পারছেন না, যে সময়টা দেওয়ার দরকার আপনি সেটা দিয়ে পাচ্ছেন না, এরকম যদি আপনার কাছে মনে হয়, তখন ডেফিনেটলি ফিল ফ্রি টু হায়ার সামওয়ান। তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওই ইনক্রিমেন্টটা আরও ড্রাস্টিকভাবে করতে পারবেন। যখন এজেন্সি দেবেন তখন কিন্তু আপনার কাছে লিমিটলেস একটা পসিবিলিটি তৈরি হবে। সো এক্সপেরিমেন্ট করে দেখেন, কাজ করে দেখেন কীভাবে
আপনার যে বিজনেস আছে সেটাকে গ্রো করা যায়। যখন কাজ করবেন আস্তে আস্তে নিজেই ডিসাইড করতে পারবেন যখন ভিডিও এডিট করছেন। আর যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এখানেও কিন্তু লিমিটলেস। আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করছেন শুধু কন্টেন্ট ক্রিয়েট করবেন বিষয়টা এরকম না, সাথে সাথে চাইলে আপনি ক্লায়েন্টের কাজও করতে পারেন। বিকজ একটা কন্টেন্ট তৈরি করতে আপনার হয়তো উইকলি 2টা ভিডিও দিলে আপনার 7 দিনে কিন্তু সেই কন্টেন্টের পেছনে বিজি থাকতে হবে না। সো উইকে আপনি বেশ কিছু ফ্রি টাইম পাবেন, সেখানে আপনি বাইরের কাজ করতে পারেন। এর সাথে সাথে আপনি কিছু টেমপ্লেটস তৈরি করতে পারেন, কালার গ্রেডিং প্রিসেট লার্টস তৈরি করতে পারেন, টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারেন, যেগুলো আপনি সেল করতে পারেন। সো আপনার কন্টেন্টের থ্রুতেই সেটার মার্কেটিং করতে পারেন এবং এতে করে প্যাসিভ ইনকামের একটা সোর্স থাকবে। এর সাথে সাথে আপনি যদি কন্টেন্ট তৈরি করে থাকেন অ্যাফিলিয়েট মার্কেটিংটাকেও আমি গুরুত্ব দিতে বলবো। এখান থেকে অনেক পসিবিলিটি আসে। আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন ইজিলি আপনি মিউজিক সাবস্ক্রিপশন যে সাইটগুলো রয়েছে সেগুলোর অ্যাফিলিয়েট প্রমোশন করতে পারবেন। দেন স্টক ফুটেজের যে সাইটগুলো রয়েছে সেগুলোর আপনি প্রমোশন করতে পারবেন। সো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকামের পসিবিলিটিস আছে। আমার 1 মাসে জাস্ট এপিডেমিক সাউন্ড থেকে আমি মনে আছে আমি অ্যাফিলিয়েট কমিশন পেয়েছিলাম $600। সো আমার খুব বড় একটা চ্যানেল না, হ্যাঁ। সো যারা বড় চ্যানেল আছে যাদের ভিউ অনেক বেশি, আমার ইংরেজি চ্যানেলের কথা স্পেশালি বলছি, বিকজ আপনি যখন বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন সেখানে পারচেসটা খুব কম হয়ে থাকে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আমি সাজেস্ট করবো তখন আসলে একটু ওয়ার্ল্ড ওয়াইড যদি কাজ করা যায়, ওয়ার্ল্ড ওয়াইড ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করলে বেটার ওয়েতে সেখান থেকে রেসপন্স পাওয়া যায়। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটাও দেখতে পারেন। এর সাথে সাথে আপনি কোর্স লঞ্চ করতে পারেন, যদি আপনি কমফোর্টেবল হন লাইভ কোর্সে সেটাকে অফার করতে পারেন, অথবা আপনি রেকর্ডেড কোর্সও করতে পারেন। দেন আপনি কনসালটেন্সি করতে পারেন। অনেকের কিন্তু কোর্সের দরকার হয় না, তাদের পার্টিকুলার প্রবলেম থাকে, কনসালটেন্সি দরকার হয়ে থাকে। সো আপনি আওয়ারলি একটা রেট ফিক্স করে তাদেরকে কনসালটেন্সিও দিতে পারেন, যেটা আমি মাঝে মাঝেই করে থাকি। সো এইভাবে ডিফারেন্ট কিন্তু ওয়ে আছে। আপনি ভিডিও এডিটর যদি হয়ে থাকেন বা এডিটিং জনারে থেকে থাকেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে এই জিনিসগুলোকে আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আপনার শুধু অ্যাডসেন্সের উপরে ডিপেন্ড না করে আপনার ইনকামটাকে যদি আপনি ডাইভার্সিফাই করেন, অনেকগুলো যদি সেক্টর তৈরি করেন, ওইখান থেকে দেখা যাবে মান্থ শেষে আপনার কিন্তু সব কিছু মিলে বেশ ভালো একটা ইনকাম করতে পারবেন। আচ্ছা, যারা ধরুন অন্যের কন্টেন্টকে এডিট করতে চাইছেন তাদের অ্যাপ্রোচটা কীভাবে রাখবে? ধরুন ইউটিউবার নতুন একজন বড় ইউটিউবারের কাছে অ্যাপ্রোচ রাখবে, পদ্ধতিটা কি, কীভাবে অ্যাপ্রোচটা রাখা যাবে? ইউটিউবারের সাথে রিচ করার জন্য অবশ্যই নেটওয়ার্কিংয়ের দরকার আছে। আপনার জাস্ট ইমেল করে হয়তো আপনি দেখা যাবে 1000 ইমেল করলে 1-2টা রেসপন্স হয়তো পেতে পারেন। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো আপনি যদি একটু নেটওয়ার্কিংটাকে ইনক্রিজ করেন। আই মিন ইউটিউবারদের ভিডিও যদি এডিট করতে চান আপনার ইউটিউবারদের সাথে মিশতে হবে বা তাদের এডিটরদের সাথে মিশতে হবে, হ্যাঁ। সো আপনি যখন কোনো ইউটিউবারের এডিটরের সাথে ফ্রেন্ডশিপ হবে বা তার সাথে যদি আপনি কানেক্ট হন সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা অনলাইনের থ্রুতে, সো তার সাথে আপনার যখন টুকটাক কথাবার্তা হবে, যখন আপনি পিচ করবেন তাকে, আপনি একজন এডিটর, আপনি কাজ খুঁজছেন, নেক্সট যদি কোনো এডিটর দরকার হয় সে কিন্তু আপনার কাছে রিচ করবে। সো আমার কাছে ইমেল তো অবশ্যই আছে, ইমেল করে আপনি বা মেসেজ করে ডিফারেন্ট ইউটিউবারের কাছে রিচ করতে পারেন। সবার ইমেল আপনারা পেয়ে যাবেন তাদের চ্যানেলে গেলেই। বাট এটার চেয়ে আমার বেশি এফেক্টিভ মনে হয় যদি ডিরেক্টলি একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কানেক্ট হওয়া যায়। সেটা হতে পারে ডিরেক্ট কোনো ইউটিউবারের সাথে, হতে পারে সেটা কোনো ইউটিউবারের এডিটরের থ্রুতে অথবা কোনো ইউটিউবারের টিমমেটের থ্রুতে। একটা ভিডিও এডিটিংয়ের বেস্ট প্রাইস কত রয়েছে? মানে একজন নতুন ইউটিউবার, নতুন এডিটার যারা রয়েছে তারা বেসিক্যালি কতটা চার্জ করতে পারে? ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে নর্মালি যেটা মার্কেটে চলছে সেটা হলো 2 ধরনের কন্টেন্ট, একটা হলো লং ফর্ম আর একটা হলো শর্ট ফর্ম। শর্ট ফর্ম বা রিলসের ক্ষেত্রে আমি দেখেছি যেগুলো মানে নর্মালি তো সেগুলো 1.5 মিনিটের নিচেই হয়ে থাকে। সো সেগুলো 500 টাকা থেকে শুরু করে 2000-3000 টাকা পর্যন্ত চার্জ হয়, ইভেন 5000ও হয় যদি একদম হাই এডিটেড কন্টেন্ট হয়ে থাকে। সো বেস মানে শুরুটা একদম 500 টাকা থেকে শুরু হয়। তো আমার মনে হয় একদম বিগিনার হিসেবে 500 টাকায় যদি একটা রিলস এডিট করে খুব বেশি সময় লাগার কথা না, 2-3 ঘন্টা 4 ঘন্টায় হয়তো ম্যাক্সিমাম একটা রিলস আপনি এডিট খুব সুন্দরভাবে করতে পারবেন। এরকম যদি 3টা বা 4টা বা 2টা যদি করেন আপনার 1000 টাকা কিন্তু অটোমেটিক একদম শুরুর দিকেই আপনি পেয়ে যাচ্ছেন। আর রিলস এডিট করার জন্য কিন্তু খুব বেশি জিনিস শেখার দরকার নেই।
আপনি কয়েকটা টিউটোরিয়াল দেখলে একটু প্র্যাকটিস করলে খুব সহজেই সেটা কিন্তু আপনি করতে পারবেন। মানে শুরুটা করেন আস্তে আস্তে, দেন আপনার রেটটাকে আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি ইনক্রিজ করতে পারবেন। আর লং ফর্মের ক্ষেত্রেও ওরকম বলবো, এটা ডিপেন্ড করে ভিডিও ডিউরেশনের উপরে। সেটা হতে পারে 3,000 টাকা থেকে শুরু করে 10,000 20,000 টাকা পর্যন্ত কিন্তু মানুষজন চার্জ করে তাদের লং ফর্ম কন্টেন্ট এডিট করার জন্য। সো অনেক বড় একটা মার্কেট। আর যদি ইন্টারন্যাশনাল কথা চিন্তা করি সেক্ষেত্রে $500, $1,000 পর্যন্ত, $2,000ও কিন্তু অনেক ভিডিওতে চার্জ করে 10-15 মিনিটের ভিডিওর জন্য। সো পসিবিলিটিস আর এন্ডলেস। দর্শক বন্ধুরা, আজকে আমরা ভিডিও এডিটিংয়ের সম্ভাবনা সম্পর্কে অনেক বিষয় জানতে পারলাম। আর আমাদের জেমস ভাইকে আজকে এই পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যে এতটা সময় আমাদেরকে দিয়েছেন। আমরা খুব অল্প সময়ের জন্য তার কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলাম, কিন্তু কথা বলতে বলতে এতটা সময় আমরা অতিক্রান্ত করেছি। জেমস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর সেই সঙ্গে সঙ্গে আপনি যদি আমাদের অডিয়েন্সকে যদি কিছু বলতে চান শেষে, এই পডকাস্টের শেষে, প্লিজ আমাদের অডিয়েন্সের জন্য যদি কোনো আপনার জন্য স্পেশাল মেসেজ থাকে। সেটা হলো, আপনি যেটাই করেন না কেন, ভিডিও এডিটর হয়ে থাকেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি চাকরি করেন, যেটাই করেন না কেন, আপনার যেটা করতে ভালো লাগে সেখানে আপনি সময় দেন, আপনার মনের কথা শোনেন। এটা থাকবে আমার প্রথম সাজেশন। সো আপনি কোনো কাজ যদি এনজয় না করেন, খুব বেশি দিন সেটাকে করতে পারবেন না। যে কাজটাই করেন সেটাকে এনজয় করেন কিনা সেটাকে আগে ফাইন্ড আউট করেন। যদি এনজয় করেন, ডেফিনেটলি সেটাকে অনেক দিন আপনি ক্যারি করতে পারবেন। আর যারা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্টেড আছেন, ডেফিনেটলি গো ফর ইট। অনেক বড় একটা মার্কেট, অনেক পসিবিলিটিস এখানে আছে। এখনও এটা একদম বিগিনার স্টেজে আছে। সো মনে হয় না আপনি যদি জয়েন করেন খুব খারাপ কিছু হবে। অনেকেই মনে করেন অনেক দেরি হয়ে যাচ্ছে, বাট দেরি হওয়ার কিছু নেই। আপনি আজকে শুরু করলে আগামীকালকেই কিন্তু সেটা 2 দিন হয়ে যাবে। সো আর দেরি করবেন না। যদি আপনার এডিটিংয়ে আসার ইচ্ছা থাকে বা কন্টেন্ট ক্রিয়েশনে ডিসিশন যদি নিয়েই থাকেন, কন্টেন্ট ক্রিয়েটার হবেন, আজকেই শুরু করেন। যদি ভিডিও এডিটর হতে চান, সেটার পরিকল্পনাও আজকে থেকেই শুরু করেন। সো থ্যাংক ইউ দাদা আমাকে ডাকার জন্য আপনার চ্যানেলে। আমিও আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে গেস্ট জেমস ভাইকে। জেমস প্রিন্স আমাদের সঙ্গে ছিলেন। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক বাটনটাকে প্রেস করবেন। আর সেই সঙ্গে সঙ্গে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।